আমাদের ড্রামার মেন ফিমেল লিড লিংসিও একজন ডিভোর্সি গার্ল। স্কুল গ্রাজুয়েশনের পর আমাদের লিংসিও টপ স্টুডেন্ট ছিল। তার জন্য একটা ভালো কোম্পানি থেকে জবের অফার এসেছে, বাট লিংসিও সেই জবটা রিজেক্ট করে দেয়, কারণ তাকে একজন রিচ হ্যান্ডসাম ছেলে প্রপোজ করেছে বিয়ের জন্য। লিংসিও 6 বছর পর্যন্ত এই ম্যারেজ লাইফে ছিল, কিন্তু হঠাৎ একদিন লিংসিও জানতে পারে তার হাজবেন্ড একটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়েছে। এই জন্য লিংসিও তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয়। লিংসিওর 5 বছরের একটা ছেলেও আছে। লিংসিও তার ছেলের কাস্টাডি পায় না, কারণ সে ফাইন্যান্সিয়ালি স্ট্রং না। এখন লিংসিওর কাছে কোনো জব নেই, কারণ 5 বছর পর্যন্ত সে কোনো জব করেনি, কারণ সে অ্যাজ এ হাউসওয়াইফ হিসেবেই থেকেছে। এখন লিংসিও ডিভোর্সের পর তার একটা ফ্রেন্ডের সাথে থাকে। তার ফ্রেন্ডের নাম হলো জিয়াও। লিংসিওর ফ্রেন্ড জিয়াও লিংসিওর জন্য জব খোঁজার অনেক চেষ্টা করছিল। যেহেতু লিংসিও শুধু গ্র্যাজুয়েট, তাই তার জন্য জব খোঁজা অনেক টাফ হয়ে যায়। এখানে আমাদের লিংসিওর গোল হলো সে তাড়াতাড়ি জব খুঁজে টাকা ইনকাম করে তার ছেলের কাস্টাডি নিজের কাছে নিতে চায়। একদিন লিংসিও তার লাইফের এতগুলো প্রবলেমের কথা ভাবছিল আর কার ড্রাইভ করছিল, আর এখানে লিংসিওর গাড়ির একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার গাড়িটা অন্য একজনের গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, আর সেই গাড়িটা ছিল আমাদের এই ড্রামার মেন লিডার, যার নাম হলো চ্যাংলি, আর সে হলো একটা কোম্পানির সিইও। চ্যাংলি লিংসিওকে তার গাড়ির যে ক্ষতি হয়েছে সেটার জন্য টাকা দিতে বলে। সে তার অ্যাসিস্ট্যান্টের বিজনেস কার্ড লিংসিওকে দিয়ে দেয়। আমাদের মেন লিডার গাড়ির গ্লাস পুরোটা খোলা ছিল না, এই জন্য লিংসিও তার ফেস দেখতে পারে না। লিংসিও তাকে আরো কিছু বলবে এর আগে চ্যাংলি তাকে বিজনেস কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। লিংসিও এখানে অনেক বেশি টেনশনে চলে আসে। একে তো তার কাছে কোনো প্রকার টাকা নেই, সে তার ছেলের কাস্টাডি পাচ্ছে না, তার উপর আবার এই অ্যাক্সিডেন্ট, সে এতগুলো টাকা কোথা থেকে দেবে? লিংসিও এই পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউ দিয়ে দিয়েছে, বাট কোনো জায়গায় কাজ হয়নি। পরদিন লিংসিও চ্যাংলির কোম্পানিতে যায় গাড়ির কম্পেনসেশনের ব্যাপারে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে। অ্যাসিস্ট্যান্ট লিংসিওকে কিছুক্ষণ ওয়েট করতে বলে। লিংসিও ওয়েট করছিল। তখন লিংসিও দেখে যে ইন্টারভিউ রুম থেকে সব মেয়েরা হয়তো কান্না করতে করতে বের হচ্ছিল, নয়তো চিৎকার করে। লিংসিও কিউরিওসিটির জন্য সেই ব্যাপারে জানতে একটা মেয়েকে ফলো করে ওয়াশরুমে যায়, আর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সেই মেয়েটা লিংসিওকে বলে কোম্পানির সিইও তার জন্য একটা প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট খুঁজছে, যে তার সাথে 24 আওয়ার থাকবে। এটা শুনে লিংসিও বলে 24 আওয়ার, এটা তো ভালোই একটা জব। সেই মেয়েটা তাকে বলে 24 আওয়ার মানে সে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখছে, মেয়েদের কোনো পার্সোনাল লাইফ থাকবে না, মানে সে একটা বেবি সিটার খুঁজছে। তুমি এটাকে ভালো জব বলছো? কিন্তু লিংসিওর কাছে 24 আওয়ার প্রাইভেট অ্যাসিস্ট্যান্টের জবটা তার কাছে হাউসওয়াইফের মতো লাগে। এটা ভেবে লিংসিও তাড়াতাড়ি তার সিভিটা নিয়ে চ্যাংলির কাছে পৌঁছে যায়। চ্যাংলি তার সিভি দেখে বলে তোমার 29 ইয়ার্স ওল্ড, তার উপর আবার তুমি ম্যারিড ছিলে। চ্যাংলি তাকে বলে আমি তোমাকে এই জবটা দিতে পারবো না। এটা শুনে লিংসিও বলে প্লিজ আমাকে একটা চান্স দিয়ে তো দেখো, আমি এই জবটা অনেক ভালো করে করব, আর আমাকে যদি এই জবটা দিয়ে দাও তাহলে আমি তোমার কম্পেনসেশনও দিতে পারবো। চ্যাংলি তাকে রুডলি বলে আমি কি কোনো চ্যারিটি খুলেছি, আর তুমি এই জবের জন্য একদমই কোয়ালিফাইড না। কিন্তু লিংসিও হার মানে না, সে চ্যাংলিকে সব জায়গায় ফলো করতে থাকে, অফিসেও সে তাকে ফলো করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত চ্যাংলি তাকে হ্যাঁ বলছে। চ্যাংলি তাকে ভেতরে রেখে বোঝায় যে দেখো তুমি এই জবের জন্য একদমই ফিট না, কিন্তু লিংসিও এটা মানতে রাজি না। লিংসিও চ্যাংলিকে বলে একটাবার আমাকে সুযোগ তো দিয়ে দেখেন, আমাকে কাজ করতে দেন, আমার কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাকে রাখবেন, না হলে বের করে দিয়েন। চ্যাংলি অনেক বিরক্ত হয়ে যায় আর মনে মনে বলে কি করব আমি এই মেয়েটার। তারপর চ্যাংলি বিরক্ত হয়ে লিংসিওকে বলে পুরো অফিস ক্লিন করো, সাথে ওয়াশরুম। এটা শুনতে লিংসিও ক্লিনিং এর কাজে লেগে যায়। চ্যাংলি সারাদিন তার এই ক্লিনিং এর কাজের জন্য বিরক্ত হয়ে যায়। তারপর আমরা সন্ধ্যার টাইম দেখি, যেখানে লিংসিও চ্যাংলির সাথে অফিসে বসে আছে। তখনই সেখানে চ্যাংলির মাদার চলে আসে। তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি চ্যাংলি আর তার মমের রিলেশন বেশি একটা ভালো না। চ্যাংলির মমের লিংসিওকে পছন্দ হয় না। এটা দেখে চ্যাংলি ফরেন লিংসিওকে হায়ার করে ফেলে। চ্যাংলি তার মমকে বলে এটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ও আমার অনেক ক্লোজ, আর মমকে দেখিয়ে লিংসিওকে তার সাথে করে নিয়ে যায়। এখানে লিংসিও অনেক বেশি হ্যাপি হয়ে যায় কারণ সে জব পেয়ে গেছে। লিংসিও এই জবের ব্যাপারে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে, বাট তার ফ্রেন্ডের এই জবটা মোটেও পছন্দ হয়। তার ফ্রেন্ড তাকে বলে তোমরা দুজন সারাদিন একসাথে থাকবে, চ্যাংলি তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টাও করতে পারে। লিংসিও তার ফ্রেন্ডকে বোঝায় আমি জানি আমার জন্য তোমার অনেক টেনশন হচ্ছে, বাট তুমি তো ভালো করে জানো আমি কত কষ্ট করে এই একটা জব পেয়েছি, আর এই জবটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তার ফ্রেন্ডও রাজি হয়ে যায়। পরদিন সকালে চ্যাংলির অ্যাসিস্ট্যান্ট লিংসিওকে চ্যাংলি সবকিছুর ব্যাপারে বলে। চ্যাংলি কি পছন্দ করে কি অপছন্দ করে সে সবকিছুর ব্যাপারে বলে। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় লিংসিও 24 আওয়ার চ্যাংলির সাথেই থাকে, কিন্তু লিংসিও সব কাজ করতে গিয়ে একটু গড়বড় করে দিচ্ছিল। চ্যাংলি লিংসিওর কর্মকাণ্ডের জন্য অনেক ইরিটেট হয়ে যায়। তো লিংসিও চ্যাংলিকে হ্যাপি করার জন্য তাকে কফি বানিয়ে দেয়, যেটা চ্যাংলির কাছে অনেক পছন্দ হয়, কারণ কফিটা ঠিক তেমন হয়েছে যেমনটা তার পছন্দ। চ্যাংলি তো অনেক শকড হয়ে যায় কারণ লিংসিও প্রথমে যে পারফেক্ট তার ফ্লেভারে অ্যাকর্ডিং কফি বানিয়েছে। এখানে চ্যাংলি একটা ট্রিক্স খেলে, সে ইচ্ছে করে লিংসিওকে অনেকগুলো কাজ দেয় যাতে সে বিরক্ত হয়ে বা কোনো একটা ভুল করুক, যার কারণে সে তাকে ফায়ার করে দেখ বা লিংসিও ইচ্ছে করে জব ছেড়ে চলে যাক। অ্যাসিস্ট্যান্ট এসে বলে লিংসিও সবগুলো কাজ অনেক ভালো করেই করেছে,
আর বসকে জিজ্ঞেস করে আপনি তাকে কেন জব থেকে ফায়ার করতে চান। তো বস তাকে বলে কারণ তাকে আমার পছন্দ না, সে অ্যাট্রাক্টেড না। অ্যাসিস্ট্যান্ট চ্যানেলকে বলে কিন্তু লিন্সিও তো এই কাজটার জন্য এখন চ্যানেলের কাছে লিন্সিওকে বের করে দেওয়ার কোনো রিজন থাকে না, তাই সে বাধ্য হয়ে অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে কন্ট্রাক্ট সাইন করা। অ্যাসিস্ট্যান্ট লিন্সিওর কাছে যায় আর তাকে একটা কন্ট্রাক্ট দেয়। অ্যাসিস্ট্যান্ট তাকে এটা বলে যে তোমার কি কোনো বাচ্চা আছে, যদি তোমার কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তুমি এই জবটা করতে পারবে না। লিন্সিও তার বাচ্চার জন্য আগে টাকা আর্ন করতে চায়, এজন্য সে কন্ট্রাক্ট সাইন করে দেয়। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় চ্যানেল তার বাড়িতে একটা পার্টি রেখেছে। চ্যানেলের সাথে আমাদের লিন্সিও ছিল। চ্যানেলের ফ্রেন্ড মাইকেল লিন্সিওকে ওয়েটার মনে করে। মাইকেল চ্যানেলকে বলে এটা তোমার কেমন ওয়েটার। তো চ্যানেল তাকে বলে এটা আমার ওয়েটার না, এটা আমার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। মাইকেল চ্যানেলকে বলে তার মানে তুমি তাকে যা করতে বলবে সে সেটাই করবে। এটা শুনে চ্যানেল বলে বলো কি করাতে চাও। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট লিন্সিওকে মেয়েদের আউটফিট দিয়েছে পরার জন্য। অ্যাসিস্ট্যান্ট তাকে এটা বলে যে চ্যানেল তার ফ্রেন্ডের সাথে শর্ত লাগিয়েছে, তুমি যদি এই ড্রেসটা পরে পার্টিতে আসো তাহলে তোমাকে জব থেকে ফায়ার করা হবে না, আর তুমি যদি ড্রেসটা পরে পার্টিতে না আসো তাহলে তোমার জব চলে যাবে। এখন এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি ড্রেস পরবে কি পরবে না। অ্যাসিস্ট্যান্ট তাকে ড্রেসটা দিয়ে চলে যায়। এখানে লিন্সিও বসে ভাবছিল যাই হয়ে যাক না কেন এই ড্রেসটা আমি পরবো না, এটা গিয়ে সোজা আমি চ্যানেলের মুখে মারবো। বাট তখনই লিন্সিও তার ছেলের কথা মনে পড়ে যায়, সে ইমোশনাল হয়ে যায়। নেক্সট দিন আমরা দেখি লিন্সিও সেই ড্রেসটা পরে পার্টিতে আসছে। এখানে আমাদের চ্যানেল যখন লিন্সিওকে দেখে তখন সে দেখতেই থাকে, সে বিশ্বাসই করতে পারছিল না লিন্সিও সেই ড্রেসটা পরে পার্টিতে চলে এসেছে। এটা দেখে চ্যানেল তাকে বলে তোমার কি নিজের সেলফ রেসপেক্টের কোনো চিন্তা নেই। লিন্সিও তাকে বলে আমি কখনোই হার মানবো না। এত সব কাজ করানোর পর যখন পার্টি শেষ হয় তখন যে কাজগুলো ছিল সেগুলো চ্যানেল লিন্সিওকে করতে বলে। লিন্সিও অনেক ক্লান্ত হয়ে যায় বাট তারপর কন্টিনিউ কাজ করতেই থাকে। তারপর পরদিন সকালের সিন দেখি যেখানে লিন্সিও চ্যানেলকে কার ড্রাইভ করে অফিসে নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তার মাঝে গাড়ি নষ্ট হয়ে যায় আর অনেক বৃষ্টিও হচ্ছিল, তাই লিন্সিও চ্যানেলকে অন্য একটা গাড়িতে করে অফিসে পাঠিয়ে দেয়। কিন্তু লিন্সিও নিজে বৃষ্টিতে সেখানে দাঁড়িয়ে থাকে। নেক্সট সিনে আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট চ্যানেলকে বলছে লিন্সিওর শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই সে হসপিটালে অ্যাডমিট আছে। তাই চ্যানেল লিন্সিওকে দেখার জন্য হসপিটালে যায়। লিন্সিওর সাথে দেখা হওয়ার আগে তার দেখা হয় লিন্সিওর ফ্রেন্ড জিয়ার সাথে। জিয়া চ্যানেলকে দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে বকতে থাকে, তুমি লিন্সিওকে এত টর্চার কেন করছো, সে যে তোমার সাথে 24 আওয়ার থাকে তার এফর্টগুলো কি তুমি দেখতে পারছো না। এত সব বকা শোনার পর চ্যানেল ভদ্র ছেলের মতো বলে লিন্সিও আমার অ্যাসিস্ট্যান্ট, সে যে অসুস্থ এর জন্য আমার অনেক খারাপ লাগছে, আমি তার হসপিটাল বিল আর তাকে 1 উইকের জন্য ছুটি দিয়ে দেব। চ্যানেল জিয়াকে বলে কিন্তু লিন্সিও এসব কাজ নিজের ইচ্ছেতেই করছে। লিন্সিও যে পার্টিতে মেয়েটা ড্রেস পরেছিল সেটা ক্লিপও জিয়াকে দেখায়। ক্লিপটা দেখার পর জিয়া অনেক বেশি রেগে যায় আর ভেতরে লিন্সিওর কাছে যায় আর তাকে অনেক বকতে থাকে। তারপর আমাদেরকে 1 উইক পরের সিন দেখানো হয় যেখানে লিন্সিও তার কাজে আবার চলে এসেছে। জবে আসার পরেই আমাদের চ্যানেলের টর্চার আবার শুরু হয়েছে। সে লিন্সিওকে নতুন একটা টাস্ক দেয়, সে তাকে বলে তুমি একটা স্কিন কেয়ার প্রোডাক্টের উপর প্রেজেন্টেশন তৈরি করবে আর সেই প্রজেক্টের জন্য ডিলারশিপও খুঁজবে। এটা শুনতে লিন্সিও বলে তাহলে আমার স্যালারি বাড়াও, কারণ তুমি অলরেডি আমাকে দিয়ে 2 জন ব্যক্তির কাজ করাচ্ছো। চ্যানেল বলে স্যালারি কেন বাড়াবো, আমি তোমাকে হাই অ্যামাউন্টে স্যালারি পে করি আর তাছাড়া স্যালারি অনুযায়ী তুমি কম কাজ করো, আবার তুমি স্যালারি বাড়ানোর কথা বলছো। তো লিন্সিও বলে আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ির স্টোর রুমটা দিয়ে দেন আমাকে থাকার জন্য, আমি আপনার বাড়ির কাজও করে দেবো সাথে অফিসেরও। প্রথমে তো চ্যানেল রাজি হচ্ছিল না বাট লিন্সিও তাকে যেমন তেমন করে রাজি করিয়ে ফেলে। তারপর লিন্সিও ডিলারশিপের কন্ট্রাক্টের জন্য বাকি এমপ্লয়িজদের থেকে হেল্প চায়, বাট আমাদের বেচারা লিন্সিওকে এই ব্যাপারে কেউই হেল্প করে না। তারপর লিন্সিও অফিসের আরেকটা এমপ্লয়ি জিঙ্কের কাছে যায়। এখানে কাজ করতে করতে লিন্সিওর জিঙ্কের সাথে অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। জিঙ্ক তাকে বলে বস তোমাকে যে প্রজেক্টটা দিয়েছে সেটা কোম্পানির অনেক পুরনো একটা প্রজেক্ট আর এখন পর্যন্ত সেই প্রজেক্টের জন্য কেউই ডিলারশিপ আনতে পারেনি। যারা যারা এই প্রজেক্টের জন্য কাজ করেছে তারা সবাই নিজেদের সব কানেকশন ইউজ করেছে বাট তেমন কোনো কাজ হয়নি। এটা শুনে লিন্সিও জিঙ্ককে বলে তাহলে চ্যানেল আমাকে এই প্রজেক্টটা কেন দিয়েছে। জিঙ্ক বলে আমার মনে হয় চ্যানেল ইচ্ছে করে তোমাকে এই প্রজেক্টটা দিয়েছে যাতে তুমি হার মেনে যাও বা এটা ভেবে নাও যে তুমি এটা করতে পারবে না আর এটা মনে করে তুমি নিজে থেকে রিজাইন দিয়ে দাও, এটা চ্যানেলের কাজ হয়ে যাবে। এটা শুনে লিন্সিও টেন্স হয়ে যায়। জিঙ্ক এখানে লিন্সিওকে একটা নিউ ডাইরেক্টরের নাম বলে আর সেই ডাইরেক্টরের নাম হলো এরিক। তার সাথে লিন্সিও বিউটি প্রোডাক্টের ডিলারশিপের ব্যাপারে কথা বলতে পারবে, এতে তার কাজও হয়ে যাবে। এটা শুনতেই লিন্সিও তখনই চলে যায় এরিকের অফিসে, কিন্তু লিন্সিওকে ভেতরে যেতে দেওয়া হয় না কারণ তার কাছে এরিকের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ছিল না। লিন্সিও সেখানে দাঁড়িয়ে ভাবছিল যে সে এখন কি করবে। তারপর সে ভাবে যে সে তার ফ্রেন্ড জিয়াকে কল করবে। লিন্সিও এখানে এটা ভেবে জিয়াকে কল করছিল কারণ জিয়ার কানেকশন অনেক ভালো, বাট তারপর ভাবে যে জিয়া অলরেডি তার জন্য অনেক কিছু করেছে, তাকে এখন এইভাবে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই সে কল কেটে দেয়। অন্যদিকে আমরা চ্যানেলকে দেখি সে তার ফ্রেন্ড মাইকেলের সাথে গেম খেলে এনজয় করছিল। মাইকেল তাকে জিজ্ঞেস করে বিউটি প্রোডাক্টের প্রজেক্ট তুমি লিন্সিওকে কেন দিয়েছো, তোমার কি ভয় হচ্ছে না সে উল্টাপাল্টা কিছু করতে পারে। চ্যানেল তাকে বলে সব কোম্পানিকে তাদের নিউ এমপ্লয়িকে ট্রেন করতেই হয় আর এর জন্য সবাইকে রিস্ক নিতেই হবে, তাহলে তো এমপ্লয়ি লেভেল হাই হবে। এখানে আমাদের লিন্সিও একটা ট্রিক্স করে, সে এরিকের নামে একটা পার্সেল সেন্ড করে। যখন ডেলিভারি বয় সেখানে যায় তখন রিসেপশনিস্ট এরিককে কল করে তার পার্সেল নিয়ে যাওয়ার জন্য। তখনই সেখানে একটা লোক আসে পার্সেলটা রিসিভ করতে। লিন্সিওর কাছে মনে হয় এই লোকটাই হয়তো বা এরিক। কিছুক্ষণ পর এই লোকটা বাইরে বের হয়, তো লিন্সিও দৌড়ে তার কাছে যায় আর তাকে নিজের ইন্ট্রো দেয় আর তাকে বলে আমি চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট, আমার শুধু আপনার 10 মিনিট প্রয়োজন। সেই ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে গাড়িতে বসে পড়। তো লিন্সিও তার সাথে গাড়িতে বসে পড়ে আর নিজের কোম্পানির প্রোডাক্টকে আরেকবার চান্স দিতে বলে। সেই লোকটা লিন্সিওকে বলে চ্যানেলে নিজের কাজের জন্য তোমার মতো গর্জিয়াস একটা মেয়েকে আমার কাছে পাঠিয়েছে, মানতে হবে। আর এটা বলেই লিন্সিওর সাথে মিসবিহেভ করা স্টার্ট করে দেয়। লিন্সিও তাকে
তাকে বলে তুমি এটা কি করছো? তো ছেলেটা বলে তুমি তো আমার কাছে এসেছিলে একটা অপরচুনিটির জন্য। লিংসিও তাকে তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। ছেলেটা গাড়ি থামায় আর লিংসিও তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে যায়। সেই লোকটা লিংসিওকে থামিয়ে বলে তোমার কেমন কোম্পানি, তুমি কি রুলসের ব্যাপারে কিছু জানো না? লিংসিও তাকে বলে ইরিক, আমি শুধু আপনার থেকে আমার কোম্পানির প্রপোজালের জন্য একটা ফেয়ার চান্স চাইছিলাম, আমি নিজেকে এখানে বিক্রি করতে আসিনি। ছেলেটা ইরিকের নাম শুনে বলে তুমি কি এখানে আসার আগে ইরিকের ব্যাপারে সার্চ করে আসোনি? আমি ইরিক না, আমি ইরিকের অ্যাসিস্ট্যান্ট পিটার। লিংসিও তাকে বলে আমি তোমার সব কনভারসেশন রেকর্ড করে নিয়েছি, এখন ভাবো যে ইরিক যদি এটা শুনতে পারে তাহলে তোমার অবস্থা কি করবে? পিটার তাকে জিজ্ঞেস করে তোমার কি লাগবে? তো লিংসিও বলে আমার সাথে ইরিকের দেখা করিয়ে দাও। পিটার বলে তুমি কালকে 10টা বাজে ইরিকের সাথে দেখা করতে পারবে। আর লিংসিওকে অ্যাড্রেস দেয় যেখানে ইরিকের সাথে সে দেখা করতে পারবে। তখন তোমার কাছে একটা চান্স থাকবে ইরিকের সাথে কথা বলার। লিংসিও চ্যান্ডিকে অফিস থেকে কার ড্রাইভ করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। লিংসিও চ্যান্ডিকে বলে আমি কাল ইরিকের সাথে দেখা করব। এটা শুনে চ্যান্ডি রুডলি বলে ভালোই হয়েছে, কালকে বাকিটা শুনতে পারবো। পরদিন সকালে লিংসিও চ্যান্ডির জন্য ব্রেকফাস্ট রেডি করে, যেটা চ্যান্ডির অনেক পছন্দ হয়। তারপর লিংসিও সেই জায়গায় যায় ইরিকের সাথে দেখা করতে, যেখানে সে ইরিকের সাথে কথা বলতে পারবে। তখনই সেখানে ইরিক আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। পিটার তাকে ইশারা করে বলে ইরিকের সাথে কথা বলতে। অ্যাসিস্ট্যান্ট ইরিকের সাথে বাহানা করে সেখান থেকে চলে যায়। ইরিকের নজর তখনই লিংসিওর উপর যায়। ইরিক লিংসিওর কাছে গিয়ে বলে তুমি আমাকে এইভাবে কেন দেখছো? আমি কি এতটাই হ্যান্ডসাম যে তুমি আমার উপর থেকে নজর সরাতে পারছো না? লিংসিও তাকে নিজের ইন্ট্রো দেয়। তো ইরিক তাকে বলে আমি তোমাকে আগে থেকে। লিংসিও জিজ্ঞেস করে তুমি কি আমার ক্লাসমেট? তো ইরিক বলে না, আমি তোমার ক্লাসমেট না, আমি তোমার ফ্রেন্ড জিয়ার ফ্রেন্ড। তো ইরিক তাকে তার ফোন থেকে জিয়ার ছবি দেখায়, যেটা দেখে লিংসিও শকড হয়ে যায়। তারপর ইরিক তাকে নিজের বিজনেস কার্ড দেয়। লিংসিও দেখে যে ইরিকের রিয়েল নেম ভুই, আর এটা সে যার সাথে জিয়া লিংসিওর সাথে দেখা করাতে চাইছিল তার বার্থডের মধ্যে। বাট কোনো না কোনো একটা কারণে তারা দুজন কখনোই দেখা করতে পারতো না। দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। এখানে ইরিক বুঝতে পারে যে লিংসিও তার সাথে দেখা করতে কেন এসেছে। ইরিক লিংসিওর কোম্পানির প্রপোজাল আবার সাবমিট করাতে বলে। লিংসিও দৌড়ে অফিসে আসে আর চ্যান্ডলিকে অনেক হ্যাপি হয়ে এই খবরটা দেয়। চ্যান্ডলি রুডলি তাকে বলে এখন শুধু প্রপোজাল সাবমিট করতে বলেছে, ডিলারশিপ তো এখনো পাইনি, তো বেশি হ্যাপি হওয়ার দরকার নেই। আর লিংসিওকে প্রপোজাল রেডি করতে বলে। তো লিংসিও সেখান থেকে চলে যায়। লিংসিও যখনই সেখান থেকে চলে যায় তখন আমরা দেখি যে চ্যান্ডলি অনেক হ্যাপি হয়েছে, কারণ তারা একটা স্টেপ পার করে ফেলেছে। লিংসিও অনেক সময় নিয়ে প্রেজেন্টেশন রেডি করছিল। এটা রেডি করতে করতে অনেক রাত হয়ে গেছে। চ্যান্ডলিও তার ক্যাবিনেই ছিল। লিংসিও দেখে যে অফিসে এক্সট্রা লাইট জ্বালানো, তাই সে উঠে সেটা বন্ধ করে দেয়। এটা দেখে চ্যান্ডলি রেগে যায় আর বাইরে এসে বলে লাইট কে অফ করেছে? লিংসিও বলে আমি করেছি, এখানে কেউ ছিল না, তাই শুধু শুধু ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে। চ্যান্ডলি তাকে বলে বিল কি তুমি পে করবে? তাহলে তুমি এত চিন্তা কেন করছো? লিংসিও তাকে বলে আমাদের এনভায়রনমেন্টের খেয়াল রাখা উচিত। এটা শুনে চ্যান্ডলি বলে আচ্ছা ঠিক আছে, যেখানে আমি থাকবো না সেখানে লাইট অফ করে দিও। লিংসিও চ্যান্ডলিকে জিজ্ঞেস করে আপনি কি ঘোস্টকে ভয় পান? চ্যান্ডলি লিংসিওর মাথা হিট করে বলে কিরকম ননসেন্স টাইপের কথা বলছো? লিংসিও তাকে বলে আমি তো শুধু মজা করছিলাম। তারপর চ্যান্ডলি বলে চল এখন বাড়িতে যাই। তারা দুজন একসাথে লিফটে ছিল, যেখানে লিংসিও চ্যান্ডলিকে বলে আমি কি আপনাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার পর আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে পারি? চ্যান্ডলি বলে এটা কি সেই ফ্রেন্ড যে ওইদিন হসপিটালে ছিল? ওই মেয়েটা তো অনেক ডেঞ্জারাস। এটা শুনে লিংসিও বলে সেটা আমার ফ্রেন্ড, আমি আপনার জন্য গার্লফ্রেন্ড খুঁজছি না, এত ডিসক্রিপশন দেওয়ার কি দরকার? চ্যান্ডলি তাকে বলে এরকম টাইপের মেয়েদেরকে আমি হ্যান্ডেল করতে পারবো না, আর তাছাড়াও সে বয়সে আমার থেকে অনেক বড়। লিংসিও বলে আপনি তো ওর টাইপেরও না। এটা শুনে চ্যান্ডলি বলে আচ্ছা তুমি বলো আমি কোন টাইপের? লিংসিও ভয়ে ভয়ে বলে তোমার ফেসটা তো অনেক সুন্দর, বাট তোমার মনটা পাথরের মতো। এটা শুনে চ্যান্ডলি বলে আমি তো তোমার সাথে অনেক ভালো করে বিহেভ করি। তখনই লিফট ওপেন হয়ে যায়। তো লিংসিও এই কোশ্চেন থেকে বাঁচার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। তারপর লিংসিও জিয়ার সাথে দেখা করতে যায়। তো জিয়া তাকে জিজ্ঞেস করে তুমি ভুইয়ের ব্যাপারে আমাকে ডিরেক্টলি কেন বললে না? আমি নিজে তোমাকে তার সাথে দেখা করিয়ে দিতাম, তাহলে তোমার এত প্রবলেম হতো না। লিংসিও তাকে বলে আমি তো জানতাম না যে ইরিকই ভুই, ওর সাথে দেখা করতে গিয়ে আমি হ্যারাসও হয়ে গেছি। আমি যদি এই ব্যাপারে জানতাম তাহলে আমি অবশ্যই তোমাকে বলতাম। এখানে দুই ফ্রেন্ড অনেক এনজয় করে। এরপর ইরিক চ্যান্ডলির কোম্পানিতে আসে আর চ্যান্ডলি তার প্রজেক্টের প্রেজেন্টেশন ইরিককে দেয়, যেটা ইরিকের কাছে অনেক পছন্দ হয় আর রেজাল্টের জন্য কিছুদিন ওয়েট করতে বলে। তারপর চ্যান্ডলি এই প্রজেক্টের জন্য সব এমপ্লয়ীদেরকে নিয়ে সেলিব্রেট করতে যায়। কিছু ছেলে মিলে লিংসিওকে বিরক্ত করছিল, তখনই সেখানে চ্যান্ডলি চলে আসে লিংসিওকে বাঁচানোর জন্য। চ্যান্ডলি এখানে সেখানে থাকা সব বয়সদের সাথে ফাইট করে আর লিংসিওকে নিয়ে গাড়িতে যায়। লিংসিও চ্যান্ডলির ইনজারে ব্যান্ডেজ করে দেয়, বাট চ্যান্ডলি শুধু লিংসিওকে দেখতে থাকে। লিংসিও চ্যান্ডলিকে বলে এখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি 18 বছরের একটা মেয়ে আর একটা ছেলে অন্য ছেলেদের সাথে ফাইট করে আমাকে বাঁচাচ্ছিল। চ্যান্ডলি বলে তোমার কাছে মনে হয় না তুমি একটু বেশি ভাবছো? আমি তোমার থেকে অনেক ছোট আর আমাদের দুজনের মাঝে অনেক এজ গ্যাপ। এটা শুনে লিংসিও বলে আন্টি কেন বলছো? এটা শুনে চ্যান্ডলি স্মাইল করতে থাকে। নেক্সট মর্নিং চ্যান্ডলি ব্রেকফাস্ট করছিল। লিংসিও লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল, কারণ চ্যান্ডলির কাছে লিংসিওর বানানো ব্রেকফাস্ট অনেক পছন্দ হয়েছে। সে অনেক মজা করে ব্রেকফাস্ট এনজয় করছে। তারপর চ্যান্ডলি অফিসের সবাইকে বলে তারা ডিলারশিপ পেয়ে গেছে। পুরো অফিসের স্টাফ মেম্বাররা অনেক হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি যে চ্যান্ডলি লিংসিওর ফ্রেন্ড জিয়ার সাথে দেখা করতে এসেছে। চ্যান্ডলি আগে থেকেই জানতো যে জিয়া ইরিকের 10 বছর পুরনো ফ্রেন্ড, আর এর জন্য সে লিংসিওকে এই টাস্ক দিয়েছে, কারণ সে তার রিলেশন ইউজ করে এই প্রজেক্টটা আনতে পারবে। জিয়া চ্যান্ডলিকে বলে লিংসিওর সাথে ভালো ব্যবহার করার জন্য, আর তাকে এটাও
বলে যে লিংসিয়া অনেক হার্ড ওয়ার্কিং, সে কখনোই তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। চ্যানলি একটা কাপড়ের শোরুমে ছিল আর ইচ্ছে করে লিংসিয়াওকে সেখানে ডাকে। লিংসিয়াও সেখানে চলে আসে। চ্যানলি তাকে বলে তুমি পুরো 2 মিনিট 26 সেকেন্ড লেট এসেছো। তারপর চ্যানলি লিংসিয়াওকে বলে কিছু কাপড় ট্রাই করতে, আর লিংসিয়ার সামনে এমন বিহেভ করতে থাকে যেন তার কোনো কাপড়ই পছন্দ হচ্ছে না। তারপর বলে যে সবগুলো কাপড় প্যাকিং করার জন্য। লিংসিয়াও জিজ্ঞেস করে এতগুলো কাপড় তুমি কার জন্য নিচ্ছ? চ্যানলি বলে এতক্ষণ কে ট্রাই করছিল, অবভিয়াসলি আমি তার জন্যই নিচ্ছি, এটা আমার তরফ থেকে তোমার জন্য রিওয়ার্ড সেই ডিলারশিপটা আনার জন্য। লিংসিয়াও চ্যানলিকে বলে আমার এতগুলো কাপড় লাগবে না, কিন্তু চ্যানলি বলে যে আমি চাই না আমার অ্যাসিস্ট্যান্ট ওল্ড এজ দেখাক। আর লিংসিয়াও ইনসাল্ট করে সেখান থেকে চলে যায়। এরপর লিংসিয়াও কার ড্রাইভ করে চ্যানলিকে কোম্পানিতে নিয়ে যাচ্ছিল। লিংসিয়াও চ্যানলির সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে কথা বলছিল। এটা দেখে চ্যানলি বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, ফ্রেন্ড না, তো এই জন্য বেশি কোশ্চেন করবে না আমাকে। লিংসিয়াও বলে আমি তোমার থেকে এজে অনেক বড়, আমাকে একটু অন্তত রেসপেক্ট করো। লিংসিয়াও চ্যানলিকে ফ্যাক্টরিতে নিয়ে আসে। চ্যানলি লিংসিয়াওকে গাড়িতে ওয়েট করতে বলে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর চ্যানলির ফ্রেন্ড মাইকেলও ভিতরে চলে যায়, কিন্তু চ্যানলির আগে বের হয়ে চলে আসে। হঠাৎ করে সেখানে ফ্যাক্টরি লাইট অফ হয়ে যায়। চ্যানলি অনেক বেশি ভয় পেয়ে যায় আর অজ্ঞান হতে থাকে। তখনই সে লিংসিয়াওকে কল করে ভেতরে আসতে বলে। লিংসিয়াও ভেতরে আসার পর চ্যানলিকে নিয়ে বাইরে চলে আসে। চ্যানলি আর লিংসিয়াও যখন বাইরে চলে আসে তখনই সেখানে সিকিউরিটি গার্ড আসে আর তাদেরকে বলে আমি মনে করেছি ফ্যাক্টরির ভেতরে কেউ নেই, এই জন্য আমি ভুল করে লাইট অফ করে দিয়েছি। চ্যানলি বলে পরবর্তী থেকে খেয়াল রাখবে। লিংসিয়াও জিজ্ঞেস করে তোমার কি অন্ধকারে ভয় লাগে? চ্যানলি কথাটা ইগনোর করে দেয় আর লিংসিয়াওকে বলে তোমার হাত এত শক্ত কেন? লিংসিয়াও বলে বেশি টর্চারের জন্য। তারপর চ্যানলি লিংসিয়াওকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলে। পরদিন লিংসিয়াও তার ফ্রেন্ড জিয়াওর সাথে দেখা করে আর জিয়াওকে সবকিছু খুলে বলে। জিয়াও বলে তাছাড়াও এসব কিছু তোমার কাজ না, আর এই ব্যাপারে বেশি একটা ভেবো না, তুমি তার অ্যাসিস্ট্যান্ট, সেখানেই ফোকাস করো। আর তুমি আমার সাথে শুধু এই কথা বলতে এসেছো? আমি মনে করেছিলাম কিছু গসিপ করবে। তারপর জিয়া জিজ্ঞেস করে চ্যানলির কি মেয়েদেরকে পছন্দ? লিংসিয়াও বলে হ্যাঁ, তাছাড়া কি হবে। তারপর জিয়া বলে তুমি কি কখনো চ্যানলির ফিগার দেখেছো? এটা শুনে লিংসিয়াও সেই দিনের কথা ভাবতে থাকে যেদিন চ্যানলি শাওয়ার নিয়ে এসেছিল আর তার সাথে ধাক্কা লেগে যায়। জিয়া লিংসিয়াওকে ডাকে আর তাকে বলে তুমি কি ভাবছো, আমার পিছনে কোথাও উল্টাপাল্টা কিছু করছো না তো? লিংসিয়া বলে না, এমন কিছুই না, তুমি কি বলছো এসব। নেক্সট সিনে দেখানো হয় ইরিক চ্যানলির কোম্পানিতে ডিলারশিপের জন্য সাইন করে। চ্যানলি এই ডিলারশিপের খুশিতে ইরিককে আজকে রাতে একসাথে ডিনার করতে বলে, কিন্তু ইরিক মানা করে দেয় আর তাকে বলে সরি, আজকে আমার সাথে অলরেডি লিংসিয়ার সাথে ডিনার করার প্ল্যান আছে। লিংসিয়াও সেখানেই ছিল আর তাকে বলে আমাকে তো বসকে বাড়িতে দিয়ে আসতে হবে। তো ইরিক চ্যানলিকে বলে আজকে আমি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে ডিনার করতে পারি? চ্যানলি ইরিককে রুডলি বলে হ্যাঁ, অবভিয়াসলি করতে পারো। তারপর সে তার ক্যাবিনে বসে গেম খেলছিল, তখনই সেখানে মাইকেল চলে আসে। লিংসিয়ার ব্যাপারে চ্যানলিকে উস্কাতে থাকে আর তাকে বলে প্রথমে তো লিংসিয়া তোমাকে পার্টিতে টিজ করেছে আর এখন কোম্পানিতে ওপেনলি সবার সামনে ইরিকের সাথে ফ্লার্ট করছে। আর চ্যানলিকে বলে ওই লিংসিয়ার থেকে একটু সাবধানে থেকো। চ্যানলি বলে এসব কিছু বাদে আমাদের কাছে অনেক আরো কাজ আছে, ওইসবে ফোকাস করো আর এসব ফালতু কথা বন্ধ করো। তখনই চ্যানলির ওই রাতের পার্টির কথা মনে পড়ে যায়। লিংসিয়াকে কত বিউটিফুল লাগছিল, তাই সে সেখান থেকে উঠে কোথাও যেন চলে যাচ্ছিল। মাইকেল জিজ্ঞেস করে তুমি এখন কোথায় যাচ্ছ? চ্যানলি বলে আমার হঠাৎ করে মনে পড়লো আজকে আমার একটা ডেট আছে, আর তাকে বাই বলে চলে যায়। এরিক লিংসিয়াকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে ডিনার করার জন্য, আর চ্যানলি ইচ্ছে করে তার কোম্পানির বিউটি প্রোডাক্টের জেনারেল ম্যানেজারকে সেখানে নিয়ে আসে। এটা দেখার জন্য লিংসিয়াও আর ইরিক একে অপরের সাথে কতটা ক্লোজ। ইরিক চ্যানলিকে সেখানে দেখে বলে চ্যানলি হোয়াট এ কোইন্সিডেন্ট, তুমি এখানে আছো? চ্যানলিকে সেখানে দেখে লিংসিয়াও বলে আমি চ্যানলির সাথে চলে যাচ্ছি কারণ তাকে আমাকে বাড়িতে গিয়ে ড্রপও করতে হবে। কিন্তু ইরিক লিংসিয়াওকে যেতে দেয় না আর তাকে বলে আজকে আমি তোমার বসের থেকে তোমার জন্য ছুটি নিয়েছি, এজন্য তোমাকে আমি নিজে গিয়ে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো। চ্যানলি ঘুরে দেখে বলে এখনো মিডনাইট হয়, তুমি এনজয় করো, তুমি এনজয় করো। ইরিক লিংসিয়ার কাঁধে হাত রেখে সেখান থেকে চলে যায় আর চ্যানলি শুধু দেখতেই থাকে। লিংসিয়া গাড়িতে ইরিককে জিজ্ঞেস করে তুমি আমাকে চ্যানলির সামনে এইভাবে এম্বারেস কেন করছো? ইরিক তাকে বলে আমি তোমাকে এম্বারেস করছি না, আমি শুধু তোমার বসকে এটাই দেখাতে চাই যে সে শুধু ভাবে সে যা চায় তাই হবে, সবকিছু তার হাতেই আছে, তাকে একটু শিক্ষা দিচ্ছি আমি। এখন নিজে কার ড্রাইভ করে বাড়িতে যাবে। লিংসিয়া স্মাইল করে বলে কি বাচ্চাদের মতো বিহেভ করছো তুমি। লিংসিয়াকে স্মাইল করতে দেখে ইরিক বলে এই বাহানায় তুমি হাসি তো দিয়েছো। ইরিক লিংসিয়াকে এটাও বলে যে আজকে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। অন্যদিকে বাড়িতে আমাদের চ্যানেল অনেক টেনশনে ছিল, সে এটাই ভাবছিল যে লিংসিয়া এখনো বাড়িতে আসেনি। ইরিক লিংসিয়াকে একটা বিল্ডিং এর টেরেসে নিয়ে আসে আর জোরে চিৎকার করে। ইরিক লিংসিয়াকে বলে আমি যখনই স্যাড থাকি তখন এখানে আসি আর জোরে চিৎকার করে আমি আমার লাইফের সব টেনশন ভুলে যাই। তারপর সে লিংসিয়াকে বলে জিয়াও সবসময় আমার কাছে তোমার ব্যাপারে কথা বলে, আমার কাছে তো কখনো কখনো মনে হয় কোথাও সে মেয়ে তো পছন্দ করে না। ইরিক আর লিংসিয়া একে অপরের কোম্পানি অনেক বেশি পছন্দ করে। তারপর ইরিক লিংসিয়াকে বলে চলো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসি, না হলে চ্যানলি পাগল হয়ে যাবে। লিংসিয়া বাড়িতে চলে আসে। চ্যানলি দেখে যে লিংসিয়া আসছে, এটা দেখে সে দৌড়ে গিয়ে সোফাতে বসে পড়ে। লিংসিয়া যখন ভেতরে আসে তখন চ্যানলি বলে তুমি তো বলেছিলে যে মিডনাইটের আগে বাড়িতে ফিরে আসবে। লিংসিয়া চ্যানলির কথা ইগনোর করে বলে আমি ঘুমাতে যাচ্ছি, গুড নাইট, আর উপরে চলে যায়। এটা দেখে চ্যানলি চিৎকার করে বলে তোমার বয়সের মেয়েরাও কি প্রেমে পড়ে নাকি? কিন্তু লিংসিয়া চ্যানলির কথায় কোনো অ্যান্সার দেয় না। তারপরে সিনে দেখানো হয় ইরিক জিয়াওর সাথে দেখা করতে এসেছে। এখানে আমরা জানতে পারি যে জিয়াও ইরিককে বলেছে লিংসিয়াকে সবার সামনে ডিনারে নিয়ে যাওয়ার কথা বলতে। তারা দুজন
এসব কিছু ইচ্ছে করে করেছে, যাতে কেউ জাওয়ের ফ্রেন্ডকে লাইটলি না নেয় আর এটা না ভাবুক যে সে একা আছে। স্পেশালি চ্যানলি। জাও ইরিকের ফেসে এরকম একটা স্মাইল দেখে বলে, তুমি কি লিংসিওকে পছন্দ করো? ইরিক বলে, তাহলে তোমার কি হবে? জাও বলে, তুমি যদি আমার ফ্রেন্ডকে পছন্দ করো তাহলে আমার কোনো প্রবলেম নেই, আমি তোমাদের দুজনকে সাপোর্ট করব। রাতে চ্যানলি লিংসিওকে ইচ্ছে করে রুমের বাইরে ডাকে। লিংসিও তার ডাক শুনে দৌড়ে আসে। অ্যাকচুয়ালি চ্যানলি লিংসিওকে এই জন্য ডেকেছে কারণ সে হরর ফিল্ম দেখছে। অ্যাকচুয়ালি চ্যানলি অনেক ভয় পাচ্ছিল। লিংসিও জিজ্ঞেস করে, তুমি কি ভূতেদেরকে ভয় পাও? এটা শুনে চ্যানলি বলে, চুপচাপ সাইডে দাঁড়িয়ে থাকো। আর সে ফিল্ম দেখে অনেক ভয় পাচ্ছিল। চ্যানলি যে এইভাবে ভয় পাচ্ছিল, লিংসিও সেই ভিডিওটা বানিয়ে নেয় আর চ্যানলির উপর অনেক হাসছিল। লিংসিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে, যার কারণে তার চুলগুলো সামনে চলে আসে। চ্যানলি যখন লিংসিওর দিকে তাকায় তখন সে ভয়ের চোটে দৌড়ে রুমে চলে যায়। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় চ্যানলির মাদার অফিসে তার সাথে দেখা করতে আসে আর চ্যানলিকে বলে এই কোম্পানি আর অফিসটা বিক্রি করে হেড অফিসে চলে আসতে, কারণ কোম্পানি লসে চলছে। কিন্তু চ্যানলি যেতে চায় না, যে কোনো উপায়ে এটাকে চালাতে চায়। এই ব্যাপারটা লিংসিও জিনের থেকে জানতে পারে। এরপর লিংসিও বাড়িতে ছিল, সে তার রুমে পেন্টিং বানানোর টুলস গুলো পায় না, তাই সে চ্যানলির কাছে জিজ্ঞেস করতে আসে, আপনি কি আমার পেন্টিং করার টুলস গুলো দেখেছেন? চ্যানলি লিংসিওর ড্রয়িং দেখিয়ে বলে, এটা কি তুমি ড্র করেছিলে? এটা দেখে লিংসিও বলে, আপনি আমার রুমে কেন গিয়েছিলেন? তারপর লিংসিও চ্যানলির থেকে সেই পেন্টিংটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু চ্যানলি দিচ্ছিল না। চ্যানলি তাকে বলে, এটা আমার বাড়ি, আমার ঘর, আর আমি শুধু তোমাকে হায়ার করেছি, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারি। লিংসিও চ্যানলিকে রিপ্লাই করেছে, আমি একজন মেয়ে, আমারও কিছু প্রাইভেসি আছে, আমার রুমে এভাবে যাওয়ার মানে হলো তুমি আমাকে একদমই রেসপেক্ট করো না। চ্যানলি তাকে বলে, ঠিকই বলেছো, তোমার যখন ইচ্ছা তুমি এখান থেকে যেতে পারো, তাছাড়াও আমি তোমাকে এখানে থাকতে বলিনি। এসব শুনে লিংসিও রেগে যায় আর তাকে বলে, আমার টুলস গুলো ফেরত দাও। চ্যানলি বলে, সেগুলো স্টোর রুমে ফেলে দিয়েছি। লিংসিও সেখানে গিয়ে দেখে চ্যানলি তার জন্য পুরো রুম রেডি করে দিয়েছে পেন্ট করার জন্য। লিংসিও এসব কিছু দেখে অনেক হ্যাপি হয়ে যায়। তখনই সেখানে চ্যানলি চলে আসে আর তাকে বলে, জব ছেড়ে যদি চলে যেতে চাও তাহলে এখন বলে দাও, কারণ আমি ঘুমাতে যাচ্ছি। লিংসিও চ্যানলির থেকে ক্ষমা চায় তার এই অ্যাটিটিউডের জন্য, কিন্তু তারপরও সে তাকে বলে, তোমার এইভাবে আমার রুমে আসাটা উচিত হয়নি। তারপর চ্যানলি লিংসিওকে একটা পার্সেল দেয়, যেটা ছিল কিউট একটা ইঁদুর। চ্যানলি লিংসিওকে বলে, এটা আমি ডুডুর জন্য এনেছি। ডুডু হলো লিংসিওর ছেলে। চ্যানলি জিজ্ঞেস করে, এই ডুডুটা আবার কে? এটা শুনে লিংসিও ভাবতে থাকে যে এখন কি বলবো আমি। লিংসিও কিছু বলবে এর আগে চ্যানলি বলে, ডুডু হয়তো বা তোমার পেট। কিন্তু লিংসিও কোনো রিঅ্যাক্ট করে না আর এখনের জন্য চুপ হয়ে যায়। চ্যানলি লিংসিওকে বলে, তোমার রুমের দরজা খোলা ছিল আর এই ইঁদুরটা বাইরে চলে এসেছিল, তাই আমি তোমার রুমে গিয়েছিলাম। আর লিংসিওর থেকে ক্ষমা চায় তার পারমিশন ছাড়া তার রুমে যাওয়ার জন্য। লিংসিও চ্যানলিকে বলে, আপনি প্রথমবার আমাকে সরি বলছেন, তাছাড়া আমি আপনাকে এইভাবে ইমপ্রেস করে আনকমফোর্টেবল ফিল করাতে চাইছিলাম। চ্যানলি বলে, ঠিক আছে, এই ইঁদুরটাকে সামলাও, সে যেন আর বাইরে না আসে। আর এটা বলে সেখান থেকে চলে যায়। তারপর লিংসিও ভিডিও কলে জোয়ার সাথে কথা বলতে থাকে। সে জোয়াকে সবকিছু বলে যে সে তার ছেলের ব্যাপারে কি করে মিথ্যে বলেছে। এটা নিয়ে তার কাছে অনেক গিল্ট ফিল হচ্ছিল। চ্যানলিকে এইভাবে মিথ্যে বলে। জিয়া তাকে বলে, তুমি বেশি চিন্তা করো না এই ব্যাপারে। চ্যানলি যদি তোমার এই মিথ্যার ব্যাপারে জানতে পারে তাহলে সে বেশি থেকে বেশি হলে তোমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে। জিয়ার কথা শুনে লিংসিও বুঝতে পারছিল না যে সে কি করবে। তারপরের সিনে দেখানো হয় চ্যানলি তার অ্যাসিস্ট্যান্ট বগের সাথে বক্সিং করার জন্য গ্লাভস পরছিল। লিংসিও তাকে পরিয়ে দিচ্ছিল। চ্যানলি তাকে এখান থেকে চলে যেতে বলে। লিংসিও বলে, কেন যাব? আপনার কি ভয় লাগছে? আপনি যখন মার খাবেন তখন আমি আপনাকে এইভাবে দেখে ফেলবো আর আপনার আমার সামনে ইনসাল্ট হয়ে যাবে। চ্যানলি লিংসিওকে বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে বাঁচিয়েছিলাম? কেউ আমাকে হারাতে পারবে না। দুজনের ফাইটিং স্টার্ট হয়ে যায়, যেখানে আমাদের চ্যানলি হেরে যায়। চ্যানলি বলে, তুমি আমাকে কি করে এইভাবে মারতে পারো? অ্যাসিস্ট্যান্ট বলে, এটা ফাইটিং এর জায়গা, আমাদের অফিস না। চ্যানলি বলে, ঠিক আছে, আমি আর খেলবো না। তারপর চ্যানলি আর লিংসিও একসাথে বসেছিল। লিংসিও চ্যানলিকে বলে, বং কত বছর ধরে তোমার অ্যাসিস্ট্যান্ট? চ্যানলি বলে, 5 বছর ধরে, যখন আমার মম আমাকে অ্যাওয়ার্ড পাঠিয়েছিল বক্সিং শেখার জন্য। বং আমার কোচের অ্যাসিস্ট্যান্ট ছিল আর তখন থেকে সে আমার সাথে। লিংসিও চ্যানলিকে বলে, কোথাও বং তোমার মাদার স্পাই তো না? চ্যানলি লিংসিওকে বলে, বেশি ভেবো না। লিংসিও চ্যানলিকে বলে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট আর এটাই আমার জব তোমাকে নিয়ে ভাবা। তখনই সেখানে বং এসে বলে, কাল আপনার মাদারের সাথে আমার দেখা হয়েছে, আমি তাকে গুড বাই বলে দিয়েছি, কিন্তু আমি আর 1 বছর আপনার সাথে কাজ করতে চাই। চ্যানলি তাকে বলে, তোমারও তো নিজের একটা লাইফ আছে আর কতদিন পর্যন্ত আমার সাথে থাক। আর তাছাড়াও আমার সাথে এখন লিংসিও আছে, অনেক স্ট্রিক্ট আর ক্লেভারও, আর তোমার থেকে অনেক ভালো, আর এখন তোমাকে আর আমার দরকার নেই। চ্যানলি বংকে এজন্য বের করতে চাইছে কারণ কোম্পানি এখন লসে চলছে, হতে পারে এটা অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এটা শুনে লিংসিও বলে, তার মানে আমারও জব চলে যাবে? চ্যানলি বলে, এখনের সিচুয়েশন দেখে আমি 2 জন অ্যাসিস্ট্যান্টকে স্যালারি পে করতে পারবো না। বং তাকে বলে, আমার টাকা লাগবে না। কিন্তু লিংসিও বলে, টাকা লাগবে না? তুমি কি তোমার ফ্যামিলিকে দেখবে না? তোমাকেও তো তোমার ফ্যামিলিকে দেখতে হবে। আর চ্যানলিকে বলে, ঠিক আছে, তুমি আমার স্যালারি কাট করে নিও আর বংকে রেখে দাও। চ্যানলি সেখান থেকে চলে যায়।
এরপর ওয়াং লিংসিয়াওকে বলে, আমি একটা পোর ফ্যামিলি থেকে বিলং করি আর অ্যাব্রডে বক্সিং শেখানোর কাজ করতাম। একদিন আমার পায়ে ব্যথা লেগেছে আর এর কারণে আমার জবটা চলে যায়। তখন চ্যানলি এসে আমার হেল্প করে। তখনই সেখানে চ্যানলি চলে আসে আর তাদেরকে বলে কে যেন বলেছিল আমাকে তার স্যালারি কাট করার কথা। লিংসিয়াও বলে, তুমি কি আমার সাথে ট্রিক খেলছো? তারপরে সিনে আমরা চ্যানলির মমকে দেখি। সে এটাই চাইছিল যে চ্যানলি হার মেনে যাক আর তার কাছে ফেরত চলে আসুক। অন্যদিকে আমাদের চ্যানলি কোম্পানিতে তার টিম মেম্বারদের সাথে এটা নিয়ে হার্ড ওয়ার্ক করছিল যে কি করে তাদের কোম্পানি সাকসেস করা যায়। চ্যানলি আর লিংসিয়াও বাড়িতে বসে যায়। তখনই চ্যানলির মনে পড়ে যে সে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস অফিসে ভুলে এসেছে। চ্যানলি লিংসিয়াওকে পাঠায় সেই ডকুমেন্টগুলো আনার জন্য আর তাকে এটা বলে যে মাইকেল এখন অফিসেই থাকবে হয়তোবা। লিংসিয়াও অফিসে চলে আসে। লিংসিয়াও এসে দেখে মাইকেল অফিসে বসে ড্রিঙ্ক করছে। সে তাকে এইভাবে দেখে ভয় পেয়ে যায়। তারপরে সিনেমা দেখি তারা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করছে। তারা দুজনই একে অপরকে কোম্পানি দেয়। তারা দুজন তাদের লাইফের ফার্স্টেশনের ব্যাপার নিয়ে কথা বলছিল। তারা দুজন যখন কথা বলছিল তখন হঠাৎ করে লিংসিয়ার মুখ থেকে বেরিয়ে যায় যে আমি আমার ছেলেকে ফেরত আনতে চাই। মাইকেল লিংসিয়াকে বলে, তোমার একটা ছেলেও আছে? লিংসিয়াও এই কথাটা ইগনোর করার জন্য বলে, না আমি আমার পেটের কথা বলছিলাম। মাইকেল লিংসিয়াকে বলে, এখন থেকে আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড, তো তুমি আমার সামনে যে কারো রাগ আর ফ্রাস্ট্রেশন বের করতে পারো। এটা শুনতে লিংসিয়াও দাঁড়িয়ে যায় আর চিৎকার করে করে চ্যানলিকে গালি দিচ্ছিল, তাকে অ্যাবিউজ করে তার ফ্রাস্ট্রেশন বের করছিল। অন্যদিকে আমাদের বেচারা চ্যানলি জানতে পারে যে লিংসিয়াও এখনো বাড়িতে আসেনি, তাই সে লিংসিয়ার কাছে কল করে। লিংসিয়াও যখন দেখে যে চ্যানলি কল করেছে, মাইকেলকে বলে চুপ থাকো, ডেভিলের কল এসেছে। কিন্তু মাইকেল তার হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়। এটা দেখে আমাদের চ্যানলি অনেক রেগে যায় আর বলে ওর সাহস কি করে হয় আমার ফোন কেটে দেওয়ার। এরপরে সিনে দেখানো হয় যে লিংসিয়া বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর জোরে জোরে চিৎকার করে চ্যানলিকে দরজা খোলার কথা বলছিল, কিন্তু চ্যানলি ইচ্ছে করে সেটা ইগনোর করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে চ্যানলির কাছে সোসাইটির সিকিউরিটি গার্ডের কল আসে আর চ্যানলিকে বাইরে আসতে বলে। চ্যানলি যখন বাইরে আসে তখন সিকিউরিটি গার্ড বলে নেভার স্যার কমপ্লেন করছিল লিংসিয়ার জন্য সবাই ডিস্টার্ব হচ্ছে, একে ভিতরে নিয়ে যায়। এজন্য চ্যানলিকে বাধ্য হয়ে লিংসিয়াকে ভিতরে নিয়ে যেতে হয়। পরে যখন লিংসিয়ার চোখ খুলে তখন সে দেখে যে সে চ্যানলির রুমে শুয়ে আছে। সে এটা দেখে শকড হয়ে যায় আর ভাবে আমি এখানে কি করছি, আর দৌড়ে রুমের বাইরে এসে দেখে যে চ্যানলি তো সোফাতে ঘুমাচ্ছে আর লাস্ট নাইটের ব্যাপারে ভাবতে থাকে যে সে কি করে চ্যানলির রুমে জোর করে ঢুকে গিয়েছে। আর চ্যানলিকে মেয়েদের রুমে গিয়ে ঘুমাতে বলে আর নিচে গিয়ে তার খাটের মধ্যে ঘুমিয়ে পড়ে। প্রেজেন্টেড লিংসিয়াও নিজের উপরেই নিজে রেগে যায়। সে বলে আজকে তো আমার জবটা পাক্কা গেছে, চ্যানলি তাকে জব থেকে বের করুক। এর আগে লিংসিও লজ্জায় তার রেজিগনেশন লেটার ওয়াংয়ের কাছে দিয়ে চ্যানলির কাছে পাঠিয়ে দেয়। এরপর ওয়াং চ্যানলিকে অফিসে নিয়ে আসে। চ্যানলি ওয়াংকে বলে লিংসিওকে বের করে দিতে, কিন্তু ওয়াং বলে লিংসিও ইরিকের অনেক ক্লোজ, আপনি যদি তাকে বের করে দেন হতে পারে এটা আমাদের জন্য ভালো হবে না। চ্যানলি তাকে বলে আমি চাই না আমার আশেপাশে এমন কোনো মানুষ থাকুক যারা ড্রিঙ্ক করে পাগলের মতো বিহেভ করে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। চ্যানলি যখন লিংসিওকে নিজের রুম থেকে বের করে দিয়েছিল তখন লিংসিও ঘুমের মধ্যে ডুডুর নাম নিচ্ছিল। তারপর লিংসিও আসে ওয়াংয়ের সাথে দেখা করতে। লিংসিও জিজ্ঞেস করে ও কি আমাকে জব থেকে বের করে দিয়েছে? ওয়াং বলে তোমার ব্যাপারে তো জানি না, কিন্তু আমি এক মাস পরে চলে যাচ্ছি। আর লিংসিওকে এটাই বলে যে তুমি একমাত্র পারসন যে এত কম সময়ে আমাদের চ্যানলির বিশ্বাস জিতে নিয়েছো। তারপর লিংসিও চ্যানলিকে মানানোর জন্য তার ফেভারিট কফি নিয়ে তার ক্যাবিনে যায়। চ্যানলি লিংসিওকে তার সামনে দেখে তাকে বলে আমি তোমার ফেস দেখতে চাই না, আর যাওয়ার সময় তার হাত থেকে কফিটা নিয়ে যায়। এটা শুনে লিংসিও তার ফেসে মাস্ক লাগিয়ে নেয়, কিন্তু সে অফিস থেকে যায় না। অন্যদিকে ইরিকের অ্যাসিস্ট্যান্ট পিটার চ্যানলির মমের কাছে যায় জবের জন্য, আর পিটারই চ্যানলি আর ইরিকের ডিলারশিপের ব্যাপারে সব ইনফরমেশন মাদারকে দিয়েছিল। কিন্তু মাদার তাকে জবে রাখে না, কারণ সে ভালো করেই জানে পিটার মেয়েদের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে আর তাদেরকে হ্যারাসও করে। মাদার তাকে পরিষ্কার মানা করে দেয় আর তাকে বলে এরকম লোককে আমরা কখনোই হায়ার করব না। এরপরে সিনে দেখানো হয় চ্যানলি ইরিকের সাথে বক্সিং এর প্র্যাকটিস করছিল। তারপর তাকে এটা বলে যে পিটারই সেই লোক যে সব ইনফরমেশন আমার মমের কাছে লিক করে, আর সে লিংসিওকে হ্যারাসও করেছিল। অ্যাকচুয়ালি যখন লিংসিও পিটারকে ইরিক মনে করে তার গাড়িতে বসে পড়েছিল তখন থেকে চ্যানলি তাকে ফলো করছে। আর চ্যানলি ওয়াংকে বলেছে পিটার যে মেয়েদেরকে হ্যারাস করে এই ব্যাপারে তার মমকে বলতে। তখনই ইরিকের কাছে জয়ের মেসেজ আসে, তাকে লিখেছে তাড়াতাড়ি পুলিশ স্টেশন আসো আর আমাকে বাঁচিয়ে নিয়ে যাও। তখনই সেখানে ইরিক চলে আসে আর তাকে বলে তুমি নিজে একজন লয়ার, তো তুমি তোমার যে কোনো একটা কালিগকে ডাকতে পারতে। জো তাকে বলে এটা অনেক পার্সোনাল ম্যাটার, তো আমি আমার কালিগদেরকে এখানে ইনভলভ করতে চাইছিলাম না। সেখানে একটা ছেলের মাদার জোয়ার উপর এটা ব্লেম করে যে জো নাকি সেই ছেলেটাকে তার প্রেমের জালে ফাঁসাচ্ছে। জো সেই লেডিটাকে বলে তোমার ছেলে কোনো বাচ্চা না, আর তুমি আমার বাড়িতে এসে আমার গাড়ি কেন নষ্ট করেছো। ইরিক তাদের দুজনকে বুঝিয়ে সেই ম্যাটারটা সেখানে সর্ট আউট করে দেয়। আর বাইরে আসার পর জোকে বলে প্লিজ তুমি আমাকে এরকম সিচুয়েশনে আর ডেকো না। জো তাকে বলে আমরা দুজন তো ফ্রেন্ড, তো আমাদের দুজনের মাঝে কিসের সিক্রেট থাকবে। কিন্তু ইরিক বলে যাই হোক না কেন এই সব কিছু যা আছে সব তোমার মাঝে রাখবে, আমাকে বলবে না। এটা বলে চলে যাচ্ছিল, হঠাৎ করে জো বলে তোমার কি হয়ে গেছে, তুমি এমন বিহেভ কেন করছো। ইরিক তাকে বলে আমরা দুজন ফ্রেন্ডস মানছি, কিন্তু এর সাথে আমরা দুজন ছেলে আর মেয়ে, তো আমাদের দুজনের মাঝে একটা ডিসটেন্স থাকা উচিত। এরপর জিয়া বাড়িতে চলে আসে আর সে ইরিকের উপর অনেক বেশি রেগে যায়। অন্যদিকে চ্যানলিকে লিংসিয়া অনেক দিন ধরে ফলো করে, কিন্তু চ্যানলি লিংসিয়ার সাথে কথা বলে না। লিংসিয়া তার এই প্রবলেমের কথা জিয়ার সাথে শেয়ার করে। জিয়া তাকে বলে জব ছেড়ে দাও, এই ব্যাপারে এত কেন ভাবছো।
লিংসিও তাকে বলে চ্যানলি অনেক ভালো, কিন্তু বাকি সবার সাথে আমার সাথে না। জিয়াও বলে সব ছেলেরা এরকমই হয়, আর এই জন্যই আমি বিয়ে করতে চাই না। এরপরে সিনে দেখানো হয় লিংসিও বাড়িতে ছিল, অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে কারেন্টও চলে যায়। তখনই চ্যানলি লিংসিওকে তার রুমে ডাকে। লিংসিও যখন সেখানে যায় তখন দেখে যে চ্যানলি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে আর তার হাত থেকে ব্লাডও বের হচ্ছে। লিংসিও চ্যানলিকে এই অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। চ্যানলি তাকে বলে তার মেডিসিন দেওয়ার জন্য। লিংসিও তাকে মেডিসিন খাইয়ে দেয় আর তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর চ্যানলিকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। চ্যানলি যখন ছোট ছিল তখন সে এরকম সিচুয়েশনে আরেকবার পড়েছিল, তখন লিংসিও এসে তার জীবন বাঁচিয়েছিল। কিন্তু চ্যানলি এখনো জানে না যে সেই মেয়েটা লিংসিওই। এর পরদিন যখন চ্যানলির চোখ খুলে তখন সে দেখে যে লিংসিও তার পাশে বসেই ঘুমাচ্ছে। লিংসিও উঠে আর তাকে রেস্ট করতে বলে, তারপর তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। চ্যানলি লিংসিওকে তার হাত দেখিয়ে বলে এইভাবে কেউ ব্যান্ডেজ করে? এত বছর ধরে তুমি হাউসওয়াইফ কি করেছিলে? সাধারণ একটা ব্যান্ডেজ করতে পারো না? তুমি কি কোনো রিচ লোককে বিয়ে করেছিলে না? কিন্তু লিংসিও তাকে কিছুই বলে না আর নিজের হাতে তাকে ব্রেকফাস্ট খাইয়ে দেয়। লিংসিও তাকে বলে আমি ডুডুকে এইভাবেই খাওয়াতাম। চ্যানলি লিংসিওকে বলে তুমি কি আমার ইনসাল্ট করছো? কারণ চ্যানলির মনে হচ্ছিল যে ডুডু লিংসিওর পেট। চ্যানলি লিংসিওকে জিজ্ঞেস করে তুমি কি মিডল স্কুলের স্টাডি এই সিটি থেকেই করেছো? লিংসিও তাকে বলে হ্যাঁ, কিন্তু আপনি আমাকে সাডেনলি এটা কেন জিজ্ঞেস করছেন? চ্যানলি তাকে বলে আমি একটা স্বপ্ন দেখেছি, আর এই সেম স্বপ্নটা আমি তখন দেখেছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। আর স্কুলের নাম লিংসিওকে বলে। স্কুলের নাম শুনে লিংসিও বলে আমি এই স্কুল থেকে আমার মিডল স্কুলের স্টাডি করেছি। এর মানে হলো আমরা দুজন স্কুলমেট, আর ওই সময় তুমি আমার থেকে 6 বছরের ছোট, তার মানে তখন তুমি জুনিয়র স্কুলে ছিলে। চ্যানলি লিংসিওকে বলে ওই সময় আমি 2টা ক্লাস স্কিপ করে দিয়েছিলাম। এটা শুনে লিংসিও বলে তাহলে তো তুমিও আমাকে দেখেছো, আমি ওই সময় স্কুলের রেডিও স্টেশনের হোস্ট ছিলাম, আর তাছাড়াও ওই সময় তুমি ছোট ছেলে হতে পারে তুমি আমার দিকে ফোকাস করোনি। চ্যানলি লিংসিওর ইনসাল্ট করে বলে তোমার 29 বছর হয়ে গেছে, এখন বুঝলাম এখনো তোমার বুদ্ধি নেই কেন। এটা শুনে লিংসিও বলে হয়েছে আমি বুঝেছি, আমার স্কুল লাইফ শেষ হয়ে গেছে আর বেবি সিটিং এর টাইম চলে এসেছে। তখনই সেখানে জিন আসে চ্যানলির সাথে দেখা করতে। চ্যানলি অসুস্থ তাই তার খোঁজ নিতে এসেছে। এখানে আমাদের লিংসিওর মনে হয় যে জিন চ্যানলির গার্লফ্রেন্ড। লিংসিও বলে তাদের দুজনকে একসাথে কতটা সুন্দর লাগছে। চ্যান যখন বাড়ি থেকে বের হয় তখন কিছু রিপোর্টার্স তার কিছু ছবি তুলে নেয়। তারপরের দিন এটাই হেডলাইন হয়ে যায় যে চেন চ্যানলির বাসায় সারা রাত থেকেছে আর তারা দুজন একসাথে ডেট করছে। আর এই নিউজটা পুরো অফিসের লোকেরা জানতে পেরে যায়। তাদের কাছে মনে হয় যে জিন আর চ্যানলি কাপলস। চ্যানলির মাদারও এই নিউজটা দেখে ফেলে আর চ্যানলিকে কল করে। চ্যানলি বলে জিন আর আমার মাঝে এমন কিছুই নেই। মম বলে তুমি কেন ডিলাই করছো? তোমরা দুজন একে অপরকে চেনো জানো, তো একটা কাজ করো তোমরা দুজন বিয়ে করে ফেলো। কিন্তু চ্যানলি পরিষ্কার মানা করে দেয়। এরপর চ্যানলি লিংসিওকে বলে বাইরে থেকে টেক্সটি ফুড কিনে আনার জন্য। লিংসিও বলে আমি কি জিনকে বলবো? এই বাহানায় আপনারা দুজন একে অপরের সাথে টাইম স্পেন্ড করার সুযোগ পেয়ে যাবেন। এটা শুনে চ্যানলি বলে আমি স্যালারি তোমাকে দেই নাকি জিনকে? এটা শুনে লিংসিও বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। তারপর চ্যানলি জিনকে কল করে আর তাকে বলে এই সব কিছু ম্যাটার সর্ট আউট করার জন্য। এরপরে সিনে দেখানো হয় লিংসিও ইরিক আর জোয়ার সাথে লাঞ্চে যায়, কিন্তু ইরিক আর জোয়াও একে অপরের সাথে রাগ করেছে তাই তারা দুজন দুজনের সাথে কথা বলে না আর ফোন টিপছিল যাতে একে অপরকে ইগনোর করতে পারে। লিংসিও তাদের দুজনকে সবকিছু বন্ধ করতে বলে, কিন্তু তারা দুজনই রাজি হয় না। তো তারপর লিংসিও ইচ্ছে করে সেখান থেকে চলে যায় যাতে তারা দুজন একে অপরের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারে। ইরিক জোয়ার থেকে ক্ষমা চায় ওই দিন রুডলি কথা বলার জন্য। জোয়া তাকে বলে তুমি কোন দিনের কথা বলছো, আমার তো কিছু মনে নেই। ইরিক বলে তুমি কি আমার সাথে এইভাবে কথা বলা বন্ধ করবে? এটা শুনে জাল বলে আমি তোমার সাথে নরমালি কথা বলছি, আর তাছাড়া তুমি তো বলেছিলে তোমার সাথে ডিসটেন্স মেইনটেইন করে রাখতে। ইরিক বলে আমার ওই দিন ভালো লাগেনি তুমি ওই মেয়েটার জন্য এসব কিছু করছো। এটা শুনে জোয়া বলে তুমি আমাকে এত বছর ধরে চেনো, আমি এইরকমই। কিন্তু তারপর ইরিক বলে আমার কাছে ভালো লাগেনি। জোয়া বলে কেন? আমরা দুজন তো শুধু ফ্রেন্ডসই, আর তাছাড়াও আমি এখনো বিয়ে করিনি, তো আমি আমার মর্জি মতো যে কারোর সাথে ঘুরতে পারি। ইরিক বলে ওই মেয়ের মাদার আমাকে বলেছে তুমি ওই মেয়েটার অনেক ফাইনান্সিয়ালি হেল্প করেছো, এজন্য আমি তোমাকে সরি বলতে চাইছিলাম। কিন্তু তারপর যা অনেক রাগে ছিল, সে ইরিককে বলে তুমি আমার কি লাগো, এটা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যানলির মাদারের সেক্রেটারি চ্যানলির মমকে বলে জিনের সাথে কথা হয়েছে, সে বলেছে সে আর চ্যানলি নাকি শুধু চাইল্ডহুড ফ্রেন্ড, এর থেকে বেশি তারা কিছুই না। অন্যদিকে জিয়াও রেগে লিংসিওকে ভয়েস মেসেজ দেয়, তাকে বলে 1 সপ্তাহ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না। এটা শুনে লিংসিও হাসতে থাকে। এরপর দেখানো হয় চ্যানলির মম এসেছে তার সাথে দেখা করতে। মম বলে তোমার উচিত জিনকে বিয়ে করে ফেলা। এটা শুনে চ্যানলি বলে আপনি কি জিনের সাথে এই ব্যাপারে কথা বলেছেন? মম বলে তোমার আর জিনের উচিত একে অপরের সাথে বসে এই ব্যাপারে আবার কথা বলা, কারণ তোমরা দুজন একে অপরকে চেনো জানো, তো তোমাদের ম্যারিড লাইফ অনেক হ্যাপি হবে। মাদার চ্যানলিকে বলে লিংসিও থেকে সাবধানে থাকতে, কোথাও সে তোমার থেকে অ্যাডভান্টেজ না নেয়। এটা শুনে চ্যানলি বলে লিংসিও এমন মেয়ে না, সে আমার অনেক ভালো করে কেয়ার করছে। এরপর মাদার সেখান থেকে চলে যায়। লিংসিও আসে চ্যানলির সাথে কথা বলতে আর তাকে বলে আমি যে তোমার সাথে একই বাড়িতে থাকছি এর জন্য কি তোমার লাইফে কোনো প্রবলেম হচ্ছে? চ্যানলি বলে তোমার কোনো দোষ নেই, তাহলে তুমি এত কেন ভাবছো? লিংসিও বলে আমার এখানে থাকাটা আপনার আর জিনের রিলেশনশিপের উপর ইফেক্ট পড়ছে। এটা শুনে চ্যানলি বলে তুমি কি বলতে চাও জিন তোমাকে দেখে জেলাস হয়? এটা কেউ বিশ্বাস করবে না, যদিও এটা সবথেকে হটেস্ট আর হাইস্ট টপিক হোক না কেন। লিংসিও বলে এমন কিছুই না, আমি বিগত 6 বছর ধরে কাজ করিনি, এটা আমার ফার্স্ট জব, হতে পারে আমাকে দিয়ে কোনো ভুল হয়েছে।
চ্যান্ডি লিংসিয়াকে বলে, তুমি হয়তো আমার মমকে দেখে ভয় পেয়ে গেছো, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম তোমাকে আমার মামের সামনে হায়ার করেছিলাম তখন তুমি অনেক ব্রেভ অ্যাক্ট করছিলে, হতে পারে তোমার জবটা চলে যাওয়ার ভয় হচ্ছে। লিংসিয়া বলে, আমি জানি আপনার রিলেশন আপনার মামের সাথে ভালো না, এই জন্য আমি জিজ্ঞেস করেছি। পরদিন চ্যান্ডি অফিসের জন্য রেডি হচ্ছিল, কিন্তু হাতে ব্যথার কারণে সে লিংসিয়াকে ডাকে টাইটা বেঁধে দিতে চ্যান্ডলির কাছে লিংসিয়াকে ভালো লাগতে শুরু করে দেয়। তারপর তারা দুজন একসাথে অফিসে আসে। অন্যদিকে চ্যান্ডলির মম চ্যান্ডলির বইয়ে লিংসিয়ার স্কুল টাইমের একটা ছবি পায়। তার মম বুঝে যায় যে এটা লিংসিয়াই। ওইদিকে লিংসিয়া অফিসে চ্যান্ডলিকে নিজের হাতে করে খাবার খাইয়ে দিচ্ছিল। তখনই সেখানে ইরিকও চলে আসে। এরিককে দেখে লিংসিয়ার হাত থেকে চামচটা পড়ে যায়। ইরিক বলে, আমি তো এখানে এসেছিলাম লিংসিয়াকে আমার সাথে নিয়ে যেতে, আমরা দুজন একসাথে লাঞ্চ করব বলে। চ্যান্ডলি বলে, আমিও যাব। তারপরে সিনে দেখি যে তিনজন রেস্টুরেন্টে এসেছে লাঞ্চ করার জন্য। চ্যান্ডলি অনেক রেগে ছিল, তার হাতে ব্যথা থাকার কারণে সে হাত দিয়ে খেতে পারছিল না। এরপর ইরিক লিংসিয়াকে বলে, নেক্সট টাইম যখন আমরা আসবো তখন শুধু আমরা দুজনেই থাকবো, তৃতীয় ব্যক্তি আনবে না। লিংসিয়া বলে, তোমার কথার মানে কি? ইরিক বলে, জানি না। এটা বলে সেখান থেকে চলে যায়। চ্যান্ডলি রেগে লিংসিয়াকে বাড়িতে যেতে বলে। তারপরে সিনে দেখি যে চ্যান্ডলি লিংসিয়া এসেছে ফ্যাক্টরিতে। লিংসিয়া সেখানে কাজের প্রজেক্টগুলো নোট করছিল। এরপর ফিরে আসার সময় লিংসিয়া অনেক হ্যাপি ছিল, আর চ্যান্ডলিকে বলে, আমি আজকে অনেক বেশি হ্যাপি কারণ আমি অফিশিয়ালি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি, কারণ তুমি আমাকে এখন ট্রাস্ট করো। এরপর ইরিক লিংসিয়াকে একটা আর্ট গ্যালারিতে নিয়ে আসে তার ওনারের সাথে দেখা করাতে। ওনার লিংসিয়ার পেইন্টিং গুলো অনেক পছন্দ হয়। এরপর লিংসিয়া ইরিককে বলে, আমি জানি তুমি জিয়াকে পছন্দ করো, তাহলে তোমার ফিলিংস গুলো তাকে কনফিউজ করছো না কেন? ইরিক বলে, কে বলেছে আমি তাকে পছন্দ করি? আর তাছাড়াও সে যে কেউ র্যান্ডম একটা ছেলেকে চুজ করে বসে। লিংসিয়া বলে, তোমার কাছে কনফিডেন্স নেই জিয়াকে তোমার মনের কথা বলার জন্য। এটা শুনে ইরিক বলে, থ্যাংক ইউ আমাকে বলার জন্য, আর এটা রিপেতে আমি এক সপ্তাহ তোমার সাথে কোনো কন্ট্রাক্ট করব না। অন্যদিকে চ্যান্ডলি অফিসে বসে প্রোডাক্টের ব্র্যান্ডিং এর জন্য পেইন্টিং খুঁজছিল। মাইকেল চ্যান্ডলিকে কিছু স্যাম্পল দেখায় যেখানে আমাদের লিংসিয়ারও পেইন্টিং ছিল, কিন্তু চ্যান্ডলি সেগুলো রিজেক্ট করে দেয়। এটা দেখে লিংসিয়া অনেক হার্ড হয়। তার কাছে মনে হয় যে চ্যান্ডলির কাছে তার কাজ পছন্দ হয়নি, আর তার কাছে এটাই মনে হতে থাকে যে সে ট্যালেন্টেড না। এরপর লিংসিয়া অনেক স্যাড হয়ে চ্যান্ডলিকে কার ড্রাইভ করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। চ্যান্ডলি জিজ্ঞেস করে, আজকে তুমি এত চুপচাপ কেন? এটা শুনে লিংসিয়া বলে, আপনি বলতে চান আমি সবসময় বেশি কথা বলি? চ্যান্ডলি লিংসিয়াকে বলে, আমি জানি সেই পেইন্টিংটা তুমিই বানিয়েছিলে, আমি ইচ্ছে করে সেটা রিজেক্ট করে দিয়েছি কারণ আমি সবাইকে ফেয়ার চান্স দিতে চাই, তুমি এই পেইন্টিংটা প্রফেশনালি বানাওনি। এরপর দেখানো হয় যে চ্যান্ডলি একটা মিটিং রাখে যেখানে আমাদের লিংসিয়াও ছিল। চ্যান্ডলি ইরিককে যে প্রোডাক্টটা দিয়েছে সেখানে নিউ একটা ব্র্যান্ড নেম দিতে চায়, কিন্তু সেখানে ইরিকের ব্র্যান্ড নেম দিতে চায় না, যেটা লিংসিয়ার কাছে ভালো লাগে না। সে চ্যান্ডলিকে জিজ্ঞেস করে, তুমি ইরিকের সাথে এমনটা কি করে করতে পারো? চ্যান্ডলি বলে, তুমি আমার দিকে নাকি ওর দিকে? এটা শুনে লিংসিয়া বলে, ইরিক আমার ফ্রেন্ড, সে যদি জানতে পারে তাহলে তার খারাপ লাগবে। চ্যান্ডলি বলে, এটা আমার টেনশন না, স্টার্টিং থেকে আমার অন্য কিছু প্ল্যানিং ছিল, আর তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তুমি যে কোনো সময় রিজাইন দিতে পারো। লিংসিয়া অনেক রেগে যায় আর চ্যান্ডলিকে গাড়িতে বসিয়ে সেখান থেকে চলে যায়, আর নিজের ফ্রেন্ড জিয়ার কাছে চলে আসে। জিয়াও জিজ্ঞেস করে কি হয়েছে। লিংসিয়া বলে, অফিসের বিজনেসের ব্যাপার, আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু অনেক রাগ হচ্ছে। এটা শুনে জিয়া বলে, ফাইনালি তুমি বুদ্ধিমান হয়ে গেছো, তুমি জানো কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না। পরদিন লিংসিয়া চ্যান্ডলির অফিসে গিয়ে নিজের রিজাইন লেটার দিয়ে দেয়, আর তাকে বলে, এটা আমার জন্য বেস্ট সলিউশন। এটা শুনে চ্যান্ডলি বলে, যে কোনো প্রবলেম থেকে পালিয়ে যাওয়া এটা তোমার কাছে বেস্ট সলিউশন? বিয়ে চলছিল না তাই ডিভোর্স দিয়ে দিয়েছো, কাজের প্রবলেম হচ্ছে তাই রিজাইন দিয়ে দিচ্ছো। লিংসিয়া বলে, আপনি আমার কাজ নিয়ে যে কোনো কিছু বলতে পারেন, কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে কিছু বলবেন না, যেহেতু আপনি কিছু জানেন না। চ্যান্ডলি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করছি, এখন তুমি এখান থেকে যেতে পারো। লিংসিয়া চলে যাচ্ছিল, তখনই চ্যান্ডলি বলে, তুমি এই ব্যাপারে তুমি তোমার রিউমার বয়ফ্রেন্ড ইরিকের থেকে জিজ্ঞেস করনি বা তার সাথে কথা হয়নি? লিংসিয়া বলে, আমি এই ব্যাপারে কাউকে কিছুই বলিনি, আমি আপনাদের দুজনকে হার্ট করতে চাই না, তাই এখান থেকে চলে যাচ্ছি। চ্যান্ডলির মম জানতে পারে যে লিংসিয়া তার জবটা ছেড়ে দিয়েছে। মম তার সেক্রেটারিকে বলে সিক্রেটলি চ্যান্ডলির জন্য নতুন একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজতে বলে। এরপর জিয়া ইরিককে কল করে একটা বাড়ি ডাকে। ইরিক গিয়ে দেখে যে জিয়া অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই সে তাকে নিয়ে তার গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে। লিংসিয়া ইরিককে জিজ্ঞেস করে, জিয়া তোমাকে কল করেছে, আমাকে কেন করলো না? ইরিক বলে, আমি জানি না। তারপর ইরিক সেখান থেকে চলে যায়। লিংসিয়া জিয়াওকে বলে, হয়েছে তো, আর নাটক করা লাগবে না, আমি জানি তুমি ড্রিঙ্ক করোনি। জিয়াও বলে, এটা আমি ইরিকের জন্য করেছিলাম, সে আমাকে কিস করতেই চাবে, বাট কেন জানি না কিস করেনি। জুয়াও ইরিককে অনেক পছন্দ করে বাট বলতে চায় না। এরপর লিংসিয়া আর্ট গ্যালারিতে গিয়ে জানতে পারে যে চ্যান্ডলি তার সব পেইন্টিং গুলো কিনে নিয়েছে। পরদিন ইরিক আসে জয়ের বাড়িতে। জয় তাদের দুজনের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। ইরিক বলে, এটা আমার প্রয়োজন নেই, আমার ফিলিংস বলার জন্য। ইরিক বলে, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে জিয়াও বলে, এখন আমি কি বলবো? এটা শুনে ইরিক বলে, তুমি একজন লয়ার, তোমার কাছে শব্দ কমতি কি করে হতে পারে? তারপর ইরিক বলে, আমরা 10 বছর ধরে একে অপরকে চিনি, তোমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল যেটা গনার বাহিরে, তো তুমি কখনো আমার ব্যাপারে কেন ভাবনি? জয় বলে, আমি ভয় পাই যে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ইরিক বলে, এই ভয়টা আমারও হয়, এজন্যই আমি ওই দিন তোমাকে কিস করিনি। আর তারা দুজন মিলে ডিসাইড করে যে তারা সব সময় ফ্রেন্ডই থাকবে, যাতে তাদেরকে একে অপরকে হারাতে না হয়। লিংসিয়া জব ইন্টারভিউর জন্য একটা কোম্পানিতে যায়, সেখানে তার ইন্টারভিউ অনেক ভালো হয়। এরপর আমাদেরকে দেখানো হয় ইরিক ওয়াইন খাওয়ার পর জয়ের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। ইরিক যখন ওঠে তখন দেখে যে সন্ধ্যা হয়ে গেছে। ইরিক জিজ্ঞেস করে, আমি জানতে পেরেছি তুমি আমার জন্য চ্যানেল কোম্পানি থেকে জব ছেড়ে দিয়েছো। লিংসিয়া বলে, এটা বিজনেস ম্যাটার, এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে পারবো না।
তো ইরিক চ্যানলিকে কল করে এই ব্যাপারে কথা বলার জন্য। চ্যানলি বলে তোমার রিউয়ার গার্লফ্রেন্ডের তোমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, এজন্য চলে গেছে, আর এখন হয়তো লিংসিও তোমার সাথেই আছে। তুমি ওকে বলে দাও যে ও তোমাকে সবকিছু বলতে পারে, কারণ তোমারও জানা উচিত সে তোমার কতটা কেয়ার করে। তারপর লিংসিও ইরিককে ব্র্যান্ড নেম চেঞ্জ করার ব্যাপারটা বলে দেয়। এটা শুনে ইরিক লিংসিওর উপর জোরে জোরে হাসতে থাকে। তোমার সাইড থেকে তো তুমি ঠিক, কিন্তু কোম্পানি লেভেলে তুমি ভুল, কেউই তোমার এই ব্যাপারটা বুঝতে পারবে না। আর লিংসিওকে বলে তোমার উচিত ছিল তাদের কথাটা বোঝা, তাছাড়াও চ্যানলি তোমাকে অনেক বেশি স্যালারি পে করে। লিংসিও বুঝতে পারে যে সে কতটা পাগল, তার বোকামির কারণে তার হাত থেকে ভালো একটা জব চলে গেছে। ইরিক বলে তোমার উচিত চ্যানলিকে থ্যাংক ইউ বলা, কারণ সে তোমাকে অনেক কিছু শিখিয়েছে। লিংসিও বলে চ্যানলি একটা বাচ্চা, সে আমাকে কি শিখাবে। এটা শুনে ইরিক বলে যদি বিজনেসের কথা বলি তাহলে সে কলেজ লেভেলের আর তুমি নার্সারি স্কুলের স্টুডেন্ট। এটা শুনে লিংসিও বলে আমি এতটাই খারাপ। ইরিক বলে আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে দৌড়ে চ্যানলির কাছে যেতাম আর তার সামনে নীল ডাউন হয়ে তার থেকে ক্ষমা চাইতাম। এইসব বলে ইরিক সেখান থেকে চলে যায়। তখনই লিংসিওর কাছে সেই কোম্পানি থেকে কল আসে যেখানে সে ইন্টারভিউ দিয়েছিল। তাকে হায়ার করা হয় আর নেক্সট উইক জয়েনিং এর কথা বলে। স্যালারিও অনেক ভালো দেবে বলে রেডি হয়ে যায়, কিন্তু ইরিকের সাথে কথা বলার পর লিংসিও সেখানে যেতে চাইছিল না। লিংসিও চ্যানলির অ্যাসিস্ট্যান্ট বংকে কল করে বলে আমি চ্যানলির বাড়িতে আসছি আমার জিনিসপত্রগুলো নিতে। বং কল কাটার পর ইচ্ছে করে চ্যানলিকে বলে বাড়িতে যেতে, যাতে চ্যানলি লিংসিওর সাথে দেখা করতে পারে। লিংসিও চ্যানলির বাড়িতে আসে, তখনই চ্যানলিও সেখানে চলে আসে। লিংসিও চ্যানলিকে বলে আমি শুধু আমার জিনিসপত্রগুলো নিতে এসেছি। এটা শুনে চ্যানলি বলে সব জিনিসপত্রগুলো প্যাকিং করে নিয়ে যাও, যাতে আবার কোনো এক্সকিউজ না থাকে এখানে আসার। লিংসিও চ্যানলিকে বলে তোমার যেহেতু আমার পেন্টিং পছন্দই হয়নি তাহলে কিনেছো কেন। এটা শুনে চ্যানলি বলে আমি কখনোই বলিনি যে তোমার পেন্টিং আমার পছন্দ হয়নি। পেন্টিং বানানোটা তোমার জন্য শুধু একটা হবি, কিন্তু বাকিদের জন্য এটা তাদের প্রফেশন, যারা সবসময় একটা অপরচুনিটি পাওয়ার অপেক্ষায় থাকে। এই জন্যই তুমি হবিকে প্রফেশনের সাথে কম্পেয়ার করতে পারো না। লিংসিও তার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে ফিল করতে পারে যে সে কতটা ভুল ছিল, সে নিজেকে নিয়ে আর চ্যানলির ট্যালেন্টকে নিয়ে। লিংসিও দৌড়ে চ্যানলির কাছে যায় আর তাকে গিয়ে বলে আরেকটা চান্স দেওয়ার জন্য, কিন্তু চ্যানলি লিংসিওকে বলে তুমি যদি চান্সের কথা বলো তাহলে তুমি আরো অনেক চান্স পাবে, আর এখান থেকে চলে যাও। এরপর জিয়াও আর লিংসিও একটা উঁচু জায়গায় গিয়ে চিৎকার করে তাদের ফ্রাস্ট্রেশন বের করছিল। এরপর চ্যানলি প্রাইভেট অ্যাসিস্ট্যান্টের জন্য ইন্টারভিউ নিতে থাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না, কারণ লিংসিওর সামনে তার কাউকে ক্যাপেবল মনে হচ্ছে না। লিংসিওকে ছাড়া চ্যানলি তার লাইফের একাকিত্বটা ফিল করতে পারছিল। অন্যদিকে লিংসিও তার নতুন জব জয়েন করে ফেলে, কিন্তু সে হ্যাপি ছিল না। জিয়াও লিংসিওর হারানো হ্যাপিনেসটা নোটিস করে। লিংসিও বলে আমি যখন চ্যানলির সাথে কাজ করতাম তখন আমার সবগুলো কাজ অনেক মনোযোগ দিয়ে করতে হতো, আমি নতুন নতুন অনেক কিছুই শিখতে পারতাম, কিন্তু এই জবটা এমন কিছুই নেই। আর এর সাথে লিংসিও চ্যানলির জন্য অনেক টেন্স ছিল, কারণ সে ভালো করেই জানে চ্যানলি কেমন টাইপের পারসন, সে এত সহজে তার মনের মতো কোনো অ্যাসিস্ট্যান্ট পাবে না। ওইদিকে আমাদের চ্যানলি ডিসাইড করে যে লিংসিওকে ফেরত ডাকার, এই জন্য সে তাকে মাঝরাতে কল করে, বাট লিংসিও কল পিক করে না। কিছুক্ষণ পর লিংসিও যখন দেখে যে তার কাছে চ্যানলির কল এসেছে, তখন সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় চ্যানলির বাড়িতে যাওয়ার জন্য। তখনই জিয়া তাকে মনে করিয়ে দেয় যে তুমি কোথায় যাচ্ছ, এখন তো তুমি আর চ্যানলির জব করো না, তো তাকে কল করে জিজ্ঞেস করো সে ফোন কেন করেছে। তো এটা শুনে লিংসিও একটু ভয়ে ভয়ে তাকে কল করে। চ্যানলিও তার কলের অপেক্ষায় ছিল, সে কল রিসিভ করে তাকে প্রথমে বকতে থাকে, তাকে বলে তুমি আমার কল রিসিভ করলে না কেন। লিংসিও অ্যাটিটিউডে বলে বলো কি কাজ। তো চ্যানলি বলে তুমি যখন লাস্ট টাইম আমার টিভিটা ইউজ করেছিলে এরপর থেকে আমার টিভি চলছে না, তো এখন এসে আমার টিভিটা ঠিক করে দিয়ে যাও, আমি টিভি দেখবো। লিংসিও অ্যাটিটিউড নিয়ে বলে এখন আর আমি তোমার 24 আওয়ার অ্যাসিস্ট্যান্ট না, এখন অনেক রাত হয়ে গেছে, কালকে এসে ঠিক করে দেবো। চ্যানলি কিছু বলবে এর আগে লিংসিও কল কেটে দেয়। লিংসিও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ প্রথমবার সে চ্যানলির কথার মাঝে কল কেটে দিয়েছে। নেক্সট মর্নিং দেখি যে চ্যানলি টিভি দেখছে, তার টিভি ঠিক আছে। অন্যদিকে জিয়াও লিংসিওকে বকছিল আর তাকে বলে তুমি চ্যানলির বাড়িতে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড ছিলে যে সকাল সকাল উঠে গিয়ে তার বাড়িতে গিয়ে টিভি ঠিক করেছো, প্লাস তার জন্য ব্রেকফাস্টও বানিয়ে এসেছো। আর লিংসিওকে বলে তুমি কি করে চ্যানলির ট্রিকে আসতে পারো। এদিকে ওয়াং এসে চ্যানলিকে বলে আমি জানতে পেরে গেছি যে লিংসিও কোথায় কাজ করে। তারপর তারা দুজনেই লিংসিওর অফিসে আসে আর লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। চ্যানলি লিংসিওকে স্যাড হয়ে কাজ করতে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। এটা দেখে ওয়াং বলে লিংসিও যাওয়ার পর তো আপনিও হ্যাপি না। চ্যানলি বলে তুমি কি করে জানো যে লিংসিও এখানে জব করে। ওয়াং বলে আমি আগে থেকে এটা জেনে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে একটা একদিন আপনি আমাকে জিজ্ঞেস করবেন। এরপর জুয়াও লিংসিওকে তার সাথে জিনের পার্টিতে যেতে বলে। লিংসিও মানা করে দেয় কারণ তার অফিসে মিটিং আছে, কিন্তু কোনোভাবে জিয়াও লিংসিওকে রাজি করিয়ে ফেলে। এরপর লিংসিও আর জুয়াও পার্টিতে চলে আসে। লিংসিও দেখে যে পার্টিতে চ্যানলিও এসেছে আর সেখানে তার এক্স হাজবেন্ডও এসেছে। লিংসিও জুয়াকে বলে তার এক্স হাজবেন্ডকে ইগনোর করতে। এখানে আমরা দেখি যে ইরিকো এসেছে নতুন একটা মেয়ের সাথে, যেটা আমাদের জুয়ার কাছে মোটেও ভালো লাগে না। লিংসিওর এক্স হাজবেন্ড লিংসিওকে দেখে ফেলে আর তাকে ডাকে, বাট লিংসিও তাকে ইগনোর করে দেয়। এক্স হাজবেন্ড যখন লিংসিওর দিকে আসছিল তখনই সেখানে চ্যানলি চলে আসে আর এক্স হাজবেন্ডকে বলে আগে 2 মিনিট আমাকে সময় দিন, আমি আগে লিংসিওর সাথে কথা বলবো। তারপর লিংসিওকে বলে তোমার যদি আমার হেল্প লাগে তাহলে আমাকে বলো এই লোকটা কে। লিংসিও চ্যানলিকে বলে এটা আমার এক্স হাজবেন্ড আর তার সাথে যে মেয়েটা আছে এটা তার গার্লফ্রেন্ড, আর তুমি চলে যাও, আমি হ্যান্ডেল করে নেব। অলরেডি আমি অনেক এম্বারেস হয়ে গেছি।
এটা শুনে চ্যানলি লিংসাওকে বকতে থাকে। এটা দেখে লিংসাও বলে তুমি কি আমার হেল্প করছো নাকি অন্য কিছু। চ্যানলি বলে এটা হেল্প। এরপর লিংসাওর এক্স হাজবেন্ড সেখান থেকে চলে যায়। তারপর লিংসাও আসে চ্যানলির কাছে তাকে থ্যাংক ইউ বলতে। তারপর তাকে বলে থ্যাংক ইউ হিরোর মতো এসে আমাকে এই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য। চ্যানলি বলে আমি তোমার হিরো কিন্তু তুমি আমার হিরোইন না। লিংসাও জিজ্ঞেস করে কেন। চ্যানলি বলে যেমনটা ড্রামাতে দেখায় হিরো হিরোইনের হাত ধরে বলে তুমি শুধু আমার, এটা আমার কাছে অনেক বোরিং লাগে আর নিজেকে অন্যের সামনে অনেক দুর্বল দেখায়। এজন্য আমি বসে ঠিক আছি কারণ আমি স্ট্রং থাকতে চাই। তারপর লিংসাও এসব কথা গিয়ে ইরিক আর জোকে বলে। লিংসাওর কথা শুনে জো হাসতে থাকে আর তাকে বলে আমি মনে হয় চ্যানলির ব্যাপারে ভুল ভাবতাম, বাট সে হ্যান্ডসাম হওয়ার সাথে অনেক বুদ্ধিমানও, সে তোমাকে সাপোর্টও করে। পার্টি শেষ হওয়ার পর চ্যানলি জিনকে বাড়িতে ড্রপ করতে যাচ্ছিল। তখনই সে দেখে যে পার্টির বাইরে লিংসাও দাঁড়িয়ে আছে। এই জন্য সে লিংসাওকে মেসেজ করে। তাকে বলে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, তো তাড়াতাড়ি আমার বাড়িতে আসো। এটা দেখে লিংসাও দৌড়ে চ্যানলির বাড়ির দিকে যাচ্ছিল, কারণ সে ভালো করে জানে চ্যানলি অন্ধকারে অনেক ভয় পায়। এদিকে চ্যানলি জিনকে বলে তুমি অন্য কারোর সাথে চলে যাও, আমি চলে যাচ্ছি। জিন চিৎকার করে বলে তুমি যদি এমন করো তাহলে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। বাট চ্যানলি কিছুই শোনে না আর তার গাড়িতে করে চলে আসে। লিংসাও চ্যানলির বাড়িতে চলে আসে। সে এসে দেখে যে লাইট আছে। উপর থেকে চ্যানলি বলে পাওয়ার কাট হয়ে গিয়েছিল, এই মাত্র এসেছে। অন্যদিকে জিন বংকে লিংসাওর ব্যাপারে জিজ্ঞেস করে। বং জিনকে বলে আমি ভালো করে জানি তুমি চ্যানলিকে পছন্দ করো, তাহলে তুমি ওকে বলে দিচ্ছ না কেন। জিন বলে আমি বুঝতে পারছি না এটা কি ভালোবাসা নাকি ফ্রেন্ডশিপ। আমি কনফিউশনের চক্করে অন্য কারো ভালোবাসা চুরি করতে চাই না। জিন বংকে হাত করে। আমাদের বংও জিনকে মনে মনে অনেক পছন্দ করে। এইদিকে চ্যানলি আর লিংসাও বসে ড্রিঙ্ক করছিল। চ্যানলি লিংসাওকে বলে তুমি যে জবটা পেয়েছো সেটা আমার মম তোমাকে বের করে দিয়েছে, যাতে তুমি ওখানে বিজি থাকো আর আমার কাছে না আসতে পারো। এই জন্য আমার মম থেকে একটু সাবধানে থেকো। লিংসাও জিজ্ঞেস করে তুমি ডার্কনেসকে এত ভয় পাও কেন, তোমার এই প্রবলেমটার কারণটা কি, আর তুমি যদি বলতে না চাও তাহলে কোনো ব্যাপার না। চ্যানলি বলে আমার অ্যাব্রড যাওয়ার আগে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, কিন্তু আমার মনে নেই যে কি হয়েছিল, এরপর থেকে এমনটা হচ্ছে। চ্যানলি লিংসাওকে বলে আমি তোমাকে পুরোপুরিভাবে ট্রাস্ট করি কারণ তুমি কখনোই মিথ্যে বলো না। এটা শুনে লিংসাও বলে এমন কিছুই না, সে তার ছেলের ব্যাপারে বলতেই যাবে কিন্তু এর আগেই বেশি ড্রিঙ্ক করার কারণে অজ্ঞান হয়ে যায়। আর এখানে আমাদের চালাক চ্যানলি কি করে, লিংসাও যেহেতু অজ্ঞান হয়ে আছে তাই এই সুযোগের সব ব্যবহার করে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় আবার জব জয়েনিং এর কন্ট্রাক্টে। চ্যানলি লিংসাওকে নিজের এতটা ক্লোজ দেখে তাকে কিস করতেই যাবে বাট করতে পারে না, লিংসাও নিচে পড়ে যায়। এরপর চ্যানলি জিয়াকে কল করে বলে দেয় যে লিংসাও আমার বাড়িতে আছে, সে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই ঘুমিয়ে গেছে। এখানে জিয়ার কাছে মনে হচ্ছে যে তারা দুজন একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। পরদিন সকালে চ্যানলি লিংসাওকে জবের কন্ট্রাক্ট দেখায়। এটা দেখে তো লিংসাও শকড হয়ে যায় আর তাকে বলে এটা আমি কখন করলাম। চ্যানলি তাকে মনে করিয়ে দেয়। তারপর লিংসাও কন্ট্রাক্ট পেপার চেক করে, যেখানে চ্যানলি আগের তুলনায় স্যালারি কম করে দিয়েছে। আপনি আমার সাথে এমনটা কি করে করতে পারে। লিংসাও চ্যানলির সাথে কাজ করার ব্যাপারটা জোকে গিয়ে বলে, কিন্তু জিয়াও লিংসাওর ডিসিশনে খুশি ছিল না। সে লিংসাওকে বলে তুমি সারা জীবন চ্যানলির অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারবে না, তুমি তোমার ফিউচারের ব্যাপারে কি কিছু ভেবেছো না। চ্যানলি তোমাকে নিয়ে তার ফিউচার প্ল্যানের কথা তোমাকে কিছু বলেছে। লিংসাও জিয়াওকে বলে আমি অলরেডি 30 বছরের, আমার কোয়ালিফিকেশনও বেশি না, তো আমি আমার লিমিটেশনের ব্যাপারে ভালো করেই জানি। জিয়াও লিংসাওকে বলে তুমি যদি চ্যানলিকে পছন্দ করো, তার গার্লফ্রেন্ড হতে চাও, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে তার ব্যাক হও না, বরং একটা ইন্ডিপেন্ডেন্ট উমেন হও যাতে তুমি চ্যানলির সাথে দাঁড়াতে পারো। এটা শুনে লিংসাও বলে আমি চ্যানলিকে পছন্দ করি না। জিয়াও বলে তুমি নিজেকে আটকাতে পারবে কিন্তু চ্যানলিকে কি করে আটকাবে। এখন লিংসিয়ার কাছে জিয়ার প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই সে জিয়াকে বলে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। এরপর লিংসিয়াও চ্যানলির কোম্পানিতে আবার ফেরত চলে আসে। সব এমপ্লয়িজরা লিংসিয়াওকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। অন্যদিকে আমাদের চ্যানলি তো খুশির চোটে ডান্স করতে থাকে। তারপর বিউটি প্রোডাক্টের উপর একটা মিটিং হয়। মিটিং শেষ হওয়ার পর ইরিক লিংসিয়াওকে বলে আজকে সন্ধ্যার সময় তার সাথে হ্যাং আউট করতে ইনভাইট করে। তখনই সেখানে চ্যানলি এসে বলে এই কোম্পানির যে কোনো ফিমেল এমপ্লয় কোনো পার্টি বা সোশ্যাল ইভেন্টের জন্য অ্যাভেলেবল না। এটা শুনে ইরিক বলে আমরা তিনজন তো ফ্রেন্ডস, তাহলে আমাকে এইভাবে এম্বারেস কেন করছো। আমার লিংসিয়ার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তো তাকে প্লিজ আমার সাথে যেতে দাও। আমাদের চ্যানলি হ্যাঁ বলে না, কিন্তু তারপর লিংসিয়া ইরিকের সাথে চলে যায়। চ্যানলিও তাদেরকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায় আর বেচারা লিংসিয়া তাদের দুজনের মাঝে ফেসে যায়। লিংসিয়া জোকে মেসেজ করে বলে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, আমি এদের দুজনের মাঝে ফেসে গেছি, এখন শুধু কান্না করে দেব। জো বলে এসব তুমিই সামলাও, এসবের মাঝে আমি পড়তে চাই না। বের হওয়ার পর ইরিক বলে আবার উইকেন্ডে তোমার সাথে দেখা করব তোমার বাড়িতে, চ্যানলিকে ছাড়া। এটা শুনে চ্যানলি বলে বাইরের কেউ আমার বাড়িতে অ্যালাউড না। এখন এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য লিংসিয়া বলে হ্যাঁ চলো বাড়িতে যাই। ইরিক লিংসিয়াকে বলে চলো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দেই, কিন্তু চ্যানলি লিংসিয়াকে জোর করে গাড়িতে বসিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। এখানে ইরিক চ্যানলির উপর হাসতে থাকে। ইরিক বলে চ্যানলি কিভাবে জেলাস হচ্ছিল। ওইদিকে আমাদের চ্যানলি লিংসিয়াকে বলে ইরিক যদি তোমাকে আবার এইভাবে নিয়ে যায় তাহলে আমি আমার ডিলারশিপের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেব, ইভেন আমি পিটারকেও জব থেকে বের করে দিয়েছি। এটা শুনে লিংসিয়া শকড হয়ে যায়। লিংসিয়া মনে মনে বলে চ্যানলি জানে পিটার আমাকে হ্যারাস করেছিল। চ্যানলি লিংসিয়ার হাত ধরার চেষ্টা করে আর তার ক্লোজ আসতে চাইছিল, কিন্তু লিংসিয়া সেটা করতে দেয় না। লিংসিয়া বাড়িতে চ্যানলিকে ইগনোর করছিল আর ইগনোর করার চক্করে সে উল্টাপাল্টা সব কাজ করছিল।
অন্যদিকে বং অফিসে অ্যানাউন্সমেন্ট করে যে আজকে আমি অফিশিয়ালি রিজাইন দিচ্ছি, কিন্তু কোনো এমপ্লয়ি বংকে ভ্যালু দেয় না। তারপর সেখানে লিংসিয়াও আসে। বং তাকে বলে আজকে আমি রিজাইন দিয়ে দিচ্ছি, তো তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে? বাট লিংসিয়া বলে সরি, আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমাকে অন্য কোথাও যেতে হবে। আর চ্যালি তোমাকে যে কাজটা দিয়েছে সেটা কিন্তু মনে করে করে দিও। তারপর ওয়াং যায় চ্যালি সেই কাজটা করার জন্য, কিন্তু সে সেখানে গিয়ে দেখে যে চ্যালি তার জন্য ফেয়ারওয়েল অ্যারেঞ্জ করেছে। সেখানে সব এমপ্লয়িজরা ছিল আর সেখানে জিনও আসে। এখানে তিনজন অনেক বেশি এনজয় করে। ওয়াং অনেক ড্রাঙ্ক হয়ে যায়। সে চ্যালিকে বলে তুমি লিংসিয়া আর জিনের মধ্যে যদি কাউকে পছন্দ করো তাহলে তাদেরকে বলে দাও, প্লিজ তাদেরকে কনফিউজ করো না। এরপর ওয়াং আসে জিনকে তার বাড়িতে দিয়ে আসতে, আর তাকে বলে চ্যালি অনেক ভালো, কিন্তু সে তোমাকে পছন্দ করে না। দুনিয়াতে আরো ছেলে আছে তোমার আশেপাশে যারা তোমাকে পছন্দ করে। তোমার এমন একটা ছেলেকে চুজ করা উচিত যে তোমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে। যদিও জিন এসব কিছু শুনতে পারে না, কারণ সে ঘুমাচ্ছিল। পরদিন চ্যালি লিংসিয়াকে বলে লাস্ট নাইট তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে, যার কারণে তোমাকে আমার পিগি ব্যাগ ক্যাশ করে বাড়িতে আনতে হয়েছে। আর শোনো, তুমি কখনোই কোনো ছেলের সাথে ড্রিঙ্ক করবে না বা হ্যাং আউটও করবে না। ওইদিকে মাইকেল এসেছিল জিনকে বাড়িতে ড্রপ করতে, বাট এত বেশি ড্রিঙ্ক করার কারণে সেখানেই ঘুমিয়ে পড়ে। জিন মাইকেলকে সেখানে দেখে তাকে মারতে থাকে। তারপর তাদের দুজনের পিলো ফাইট স্টার্ট হয়ে যায়। এরপর চ্যালি আসে বাস্কেটবল খেলতে। সেখানে তার টিম মেম্বাররাও চলে আসে। ছেলেরা মনে করছিল যে এটা চ্যালির গার্লফ্রেন্ড। লিংসিয়াও বলে আমি চ্যালির গার্লফ্রেন্ড না, আমি তার অ্যাসিস্ট্যান্ট। চ্যালি বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে লজ্জা পাও? এটা শুনে লিংসিয়াও বলে এমন কিছুই না, আমি শুধু এরকম টাইপের মজা এফোর্ড করতে পারবো না। তো চ্যালি বলে চলো বেট লাগাই, তুমি আমার সাথে বাস্কেটবল খেলো, যে সবথেকে বেশি বল বাস্কেটে ফেলতে পারবে সে উইনার। আর তুমি যদি জিতে যাও তাহলে আমি তোমার 2টা উইশ পূরণ করব, আর আমি যদি জিতে যাই তাহলে তুমি আমার একটা উইশ পূরণ করে দিও। লিংসিয়া বলে তোমার উইশটা কি? চ্যালি বলে আমি যদি আগেই বলে দিই তাহলে তো সব মজাই শেষ হয়ে যাবে। তো এই শর্টটা আমাদের লিংসিয়াও রাজি হয়ে যায়। তারপর সে তার ড্রেস চেঞ্জ করে চলে আসে। এখানে আমাদের চ্যালি জিতে যায়। তারপর লিংসিয়াকে বলে এখন তো আমার গার্লফ্রেন্ডের সিটে খালি আছে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? লিংসিয়া কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর চ্যালি লিংসিয়ার কাছে আসে আর তাকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু লিংসিয়া বলে আমি তোমাকে নিয়ে এমন কিছুই ফিল করি না। এরপর আমরা জানতে পারি যে কোম্পানির হেডকোয়ার্টারে জানতে পারে যে ইরিক আর লিংসিয়া ডেট করছে, যেটা কোম্পানির পলিসির এগেইনস্ট। আর এর জন্য দুইটা কোম্পানি এখন ডেঞ্জারে চলে আসে। তখনই সেখানে চ্যালি আসে আর তাদেরকে বলে ইরিক আর লিংসিয়া অফিশিয়ালি কাজের জন্য দেখা করেছিল, কারণ লিংসিয়া তো আমার গার্লফ্রেন্ড। চ্যালিকে এসব করার সাজেশন জো দিয়েছিল যাতে দুইটা কোম্পানি বাঁচানো যায়। তারপর জো লিংসিয়াকে বলেছিল তুমিও এটাই বলবে। অ্যাকচুয়ালি ইরিক আর লিংসিয়ার ফটো পিটারই হেডকোয়ার্টারে পাঠিয়েছিল যাতে তারা ফেসে যায় আর সে নিজের বদলাটা নিতে পারে। হেডকোয়ার্টারের মেম্বার চ্যালি আর ইরিকের কথা মেনে নেয়। চ্যালি আর ইরিক ভালো করেই জানে যে এই ছবিগুলো পিটারই পাঠিয়েছে। চ্যালি সবার সামনে সেই রেকর্ডিংটা স্টার্ট করে দেয় যেখানে পিটার লিংসিয়াকে হ্যারাস করছিল। এখানে পিটারের পর্দা ফাঁস হয়ে যায়। পিটার সবাইকে বলে এই সব কিছু ফেক, চ্যালি আর লিংসিয়া রিলেশনশিপে নেই। চ্যালি প্রুফ করার জন্য লিংসিয়াকে সবার সামনে কিস করে দেয় আর লিংসিয়ার হাত ধরে সবার সামনে বাইরে চলে আসে। চ্যালি লিংসিয়াকে বলে আমার গার্লফ্রেন্ড, এখন থেকে তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। লিংসিয়া চ্যালির উপর অনেক রেগে যায়। তারপর লিংসিয়া জোয়ার বাড়িতে আসে। বাড়িতে আসার পর জিয়া লিংসিয়ার থেকে ক্ষমা চাইতে থাকে আর তাকে বলে চ্যালিকে ওই অডিওটা আমিই পাঠিয়েছিলাম। এটা শুনে লিংসিয়া বলে ও আচ্ছা তুমি সেই যে অডিও পাঠিয়েছো। জিয়া বলে আমি চ্যালিকে না, আমি ইরিককে পাঠিয়েছি। এটা শুনে লিংসিয়া বলে অনেক ভালো, তোমরা তিনজন আমার পিছনে একসাথে কাজ করছো। এরপর চ্যালি লিংসিয়াকে একটা ভিডিও ক্লিপ দেখায় যেখানে চ্যালি পিটারকে মেরে তার বদলা নিয়ে নিয়েছে আর পিটারকে দিয়ে লিংসিয়ার থেকে ক্ষমাও চাইছে। পিটার বলেছে সে আর কখনোই মেয়েদের সাথে এমনটা করবে না। এটা দেখে লিংসিয়া অনেক হ্যাপি হয়ে যায়। চ্যালি লিংসিয়ার থেকে রিমোট নিতে চাইছিল কিন্তু লিংসিয়া দেয় না, যার কারণে চ্যালি লিংসিয়ার উপর পড়ে যায়। চ্যালি লিংসিয়াকে বলে তোমার হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে, তার মানে তুমি আমাকে পছন্দ করো। কিন্তু লিংসিয়া কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর চ্যালি বলে আমি কিভাবে জানতে পারবো লিংসিয়া আমাকে পছন্দ করে নাকি করে না। এরপর চ্যালি ডিসাইড করে যে সে লিংসিয়াকে কিস করবে, আর লিংসিয়া যদি সেই কিস অ্যাকসেপ্ট করে তাহলে সেও তাকে লাইক করে। এরপর দিন চ্যালি লিংসিয়ার সাথে গাড়ির ফ্রন্ট সিটে এসে বসে পড়ে আর তাকে বলে আমি তোমার সাথে বসে তোমার হার্টবিট শুনতে চাই। লিংসিয়া চ্যালির এরকম ফ্ল্যাট ভরা রোম্যান্স অনেক এনজয় করে। অফিসে মাইকেল লিংসিয়াকে হাগ করে, তখনই সেখানে চ্যালি এসে বলে লিংসিয়াকে ছাড়ো, এটা অফিস, তুমি এসব কি করছো? মাইকেল চ্যালিকে বলে এখানে তো লিংসিয়ার কোনো প্রবলেম নেই, তো তুমি কেন বলছো? এটা শুনে চ্যালি লিংসিয়াকে বলে আমাকেও হাগ করো, বাট লিংসিয়া সেখান থেকে পালিয়ে যায়। এরপর চ্যালি লিংসিয়াকে জোর করে তার বাস্কেট ক্লাবে নিয়ে আসে আর কিছু মেয়েদেরকে ভাড়া করেছে যাতে সে লিংসিয়াকে দেখাতে পারে সে এতগুলো মেয়েকে বাদ দিয়ে শুধু তাকেই লাইক করে। কিন্তু আমাদের লিংসিয়া বুঝে যায় যে চ্যালি তাকে ইমপ্রেস করার জন্যই সবকিছু করেছে। এটা জানতে পেরে আমাদের চ্যালি লজ্জায় পড়ে যায়। তারপর লিংসিয়া মাইকেল আর জিং এর সাথে লাঞ্চে যায়। লিংসিয়া তাদেরকে জিজ্ঞেস করে দুইটা মানুষ যদি অফিসে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়ে যায় তাহলে কাজ আর রিলেশনশিপ দুইটা আলাদা কি করে করবে। মাইকেল বলে এটা তো অনেক সিম্পল, দুজনের মধ্যে যে কোনো একজন জব ছেড়ে বাড়িতে বসে পড়ুক তাহলেই হয়ে যাবে। এরপর লিংসিয়া ওয়াশরুমে চলে যায়।
মাইকেল জিনকে বলে আমার মনে হয় লিংসিয়া আমাকে পছন্দ করে, এই জন্যই তো অফিস রোম্যান্সের কথা বলছিল। তাছাড়াও আমরা দুজন একই অফিসে কাজ করি আর একে অপরকে ভালো করেই চিনি। বেসিক্যালি মাইকেল আর লিংসিয়াকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এরপর চ্যানলি অফিসে লিংসিয়াকে বকতে থাকে আর তাকে বলে তুমি মাইকেলের সাথে একা লাঞ্চ করতে কেন গিয়েছিলে? লিংসিয়া বলে আমার সাথে তো জিঙ্গো ছিল। এটা শুনে চ্যানলি বলে তাহলে ঠিক আছে। তারপর চ্যানলি সব এমপ্লয়িজদের সাথে টিম ডিনার রাখে, সেখানে যাও আসে। তারা সবাই মিলে ট্রুথ অর ডিয়ার গেম খেলছিল। সেখানে চ্যানলির টার্ন আসে। চ্যানলি ট্রুথ চুজ করে। চ্যানলিকে জিজ্ঞেস করা হয় আপনি যে মেয়েটাকে পছন্দ করেন সে কি এখন অ্যাভেলেবল? চ্যানলি বলে হ্যাঁ, আর টেবিলের নিচে লিংসিয়ার হাত ধরে বসে। এরপর চ্যানলি আর লিংসিয়া বাড়িতে চলে আসে। চ্যানলি লিংসিয়ার জন্য পুরো রুম সুন্দর করে সাজিয়ে রেখেছে, কারণ আজকে লিংসিয়ার বার্থডে। আর পুরো টিমকে খাবার খাইয়েছিল লিংসিয়ার বার্থডের খুশিতে। লিংসিয়াও এই সব কিছু শুনে শকড হয়ে যায়। তারপর চ্যানলি লিংসিয়াকে প্রপোজ করে আর তাকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? চ্যানলি লিংসিয়াকে বলে আমি এখন তোমাকে কিস করব, তুমি যদি আমার কিস রিফিউজ করে দাও তাহলে আমি বুঝবো তুমি আমাকে পছন্দ করো না। কিন্তু সারপ্রাইজলি লিংসিয়া তার কিস অ্যাকসেপ্ট করে নেয়, এর মানে সেও তাকে লাইক করে। পরদিন সকালে চ্যানলি ইচ্ছে করে তার শার্টের বাটন খুলে লিংসিয়ার সাথে ফ্লার্ট করতে থাকে। লিংসিয়া চ্যানলিকে বলে আপনি আগে তো কখনো এরকম কাপড় পরেননি। এটা শুনে চ্যানলি বলে তুমিও তো আগে আমার গার্লফ্রেন্ড ছিলে না। আজকে চ্যানলি লিংসিয়ার সাথে একটু বেশি কিউট বিহেভ করছিল, যেটা লিংসিয়ার কাছে অনেক অদ্ভুত লাগে। এরপর লিংসিয়ার কাছে যাওয়ার কল আসে, যেটা দেখে চ্যানলি কল রিসিভ করে ফেলে। যাওয়ার কাছে মনে হয় যে লিংসিয়াও আছে, তাই সে তাকে বলে তুমি লাস্ট নাইট আমার বাসায় কেন আসলে না? তুমি তো প্রতি বছর তোমার বার্থডে আমার সাথে সেলিব্রেট করো। এটা শুনে চ্যানলি বলে লিংসিয়া তার বার্থডে তার বয়ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করে ফেলেছে। এটা বলে কল কাট করে দেয়। এসব শুনে যাও অনেক হ্যাপি হয়ে যায়। সে বলে ফাইনালি তারা দুজন এক হয়ে গেছে। সে এই নিউজটা ইরিককে দেওয়ার জন্য তাকে কল করে, বাট ইরিক কল রিসিভ করে না। তারপর যাও কিছুক্ষণ পর আবার তাকে কল করে, কিন্তু এবারও ইরিক কল রিসিভ করে না, যেটা দেখে যাও একটু টেনশন হচ্ছিল। তাই সে চ্যানলির অফিসে চলে আসে ইরিকের ব্যাপারে জিজ্ঞেস করতে। চ্যানলি জিয়াওকে বলে ইরিক হেড অফিসে গিয়েছে লাস্ট টাইম পিটার যে কাজ করেছে এইসবের জন্য, জানি না সে কবে ফেরত আসবে। জিয়াও বলে ইরিক এসব কিছু আমাকে কেন বললো না। তারপর লিংসিয়াও দেখে যে অফিসে তার জন্য একটা বুকে এসেছে। লিংসিয়াও সেটা নিতেই যাবে, কিন্তু চ্যানলি বলে এটা তোমার জন্য না, হতে পারে অন্য কারো। জিংয়ের কাছে মনে হয় হয়তো বা এটা তার জন্য। সেখানে একটা নোটও লেখা ছিল, যেখানে লেখা ছিল আজকে সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে দেখা করবে। জিং সেখানে গিয়ে দেখে যে সেখানে মাইকেল বসে আছে। মাইকেল ওই বুকেটা লিংসিয়ার জন্য রেখেছে। জিং যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে মাইকেলের উপর হাসতে থাকে আর তাকে বলে লিংসিয়া আর বস অলরেডি ডেট করছে। এরপর তারা দুজন বাড়িতে চলে আসে, যেখানে চ্যানলি লিংসিয়ার জন্য পুরো বাড়ি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, যেটা দেখে লিংসিয়া অনেক হ্যাপি হয়ে যায়। কিন্তু লিংসিয়ার ফুলের মধ্যে অ্যালার্জি। লিংসিয়া বাইরে এসে বলে ফুল তো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি সেগুলো দূর থেকেই দেখি, কারণ সেগুলোতে আমার অ্যালার্জি আছে। যেটা শুনে চ্যানলি আপসেট হয়ে যায়। তারপর লিংসিয়া চ্যানলিকে বলে মুভি দেখার জন্য। চ্যানলি লিংসিয়ার সাথে চলে আসে মুভি দেখতে, যদিও সে অন্ধকারে ভয় পায়। থিয়েটারের মধ্যে চ্যানলির অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, যেটা দেখে লিংসিয়া তাকে নিয়ে বাইরে চলে আসে। চ্যানলি লিংসিয়াকে বলে তোমার হয়তো খারাপ লাগছে, কারণ তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে থিয়েটারে বসে মুভিও দেখতে পারবে না। এটা শুনে লিংসিয়া বলে তাহলে তো তুমিও আপসেট, কারণ তোমার গার্লফ্রেন্ড তোমার আনা ফুলগুলো নিতে পারছে না। এটা শুনে চ্যানলি লিংসিয়াকে ধরে বলে এর মানে তুমি মানো যে আমি তোমার বয়ফ্রেন্ড? এটা শুনে লিংসিয়া বলে আমি কখন মানা করেছিলাম। এটা শুনে চ্যানলি খুশিতে লিংসিয়াকে কোলে উঠিয়ে নেয়। এরপর লিংসিয়া চ্যানলিকে বলে তাকে নিচে নামাতে, সবাই আমাদেরকে দেখছে। কিন্তু চ্যানলি বলে এটা আমার কিছু যায় আসে না, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়েছি, এতে কার কি আসে যায়। লিংসিয়া চ্যানলিকে বলে অফিসে কাউকে না বলতে যে তারা দুজন ডেট করছে, কারণ সে কাজ আর রিলেশনশিপ আলাদা রাখতে চায়। এতে আমাদের চ্যানলিও রাজি হয়ে যায়। লিংসিয়া জিয়ার কাছে যায়, তাকে তার আর চ্যানলির ব্যাপারে বলে আমাকে চ্যানলি প্রপোজ করেছে আর আমি তার প্রপোজালও অ্যাকসেপ্ট করে নিয়েছি। লিংসিয়া তাকে এটাও বলে যে আমি চ্যানলিকে আমার বাচ্চার ব্যাপারে সবকিছু বলে দেব। সত্যি জানার পর যদি চ্যানলি আমাকে রিজেক্ট করে দেয় তারপর আমার কোনো কষ্ট থাকবে না। অ্যাট লিস্ট আমি এটা ভেবে অনেক হ্যাপি যে ও আমাকে পছন্দ করেছে, হয়তো বা আমি তার ভালোবাসার যোগ্য না। অন্যদিকে চ্যানলি বাড়ির সব ফুলগুলো বাইরে ফেলে দেয়, কারণ লিংসিয়ার ফুলের মধ্যে অ্যালার্জি আছে। পরদিন চ্যানলি অফিসে আসে আর রুডলি লিংসিয়াকে তার ক্যাবিনে ডাকে। চ্যানলিকে দেখে সব এমপ্লয়িজরা বলে আজকে তো বস অনেক রেগে আছে, কিন্তু যখনই লিংসিয়া ক্যাবিনে আসে তখনই চ্যানলি তাকে হাগ করে নেয়। তারপর লিংসিয়া বলে আজ বিকেলে কি তুমি ফ্রি আছো? কারণ তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। চ্যানলি বলে হ্যাঁ আমি আজকে ফ্রি, কিন্তু তুমি কি আমাকে তোমার ফিলিংস কনফেস করার কথা ভাবছো? আর তাদের দুজনের অফিস রোম্যান্স স্টার্ট হয়ে যায়। অন্যদিকে জো যায় ইরিকের বাসায়, কারণ ইরিক হেড অফিস থেকে ফেরত চলে এসেছে। সে ইরিকের বাসায় কলিং বেল বাজানোর আগে নিজেকে একটু টাচ আপ করে নেয়, তারপর অনেক স্টাইলের সাথে দরজায় দাঁড়িয়ে থাকে আর কলিং বেল বাজায়। কিন্তু দরজা খুলে অন্য একটা মেয়ে। এই মেয়েটার নাম হলো ইয়োইও। ইরিক জিজ্ঞেস করে তুমি সাডেনলি এখানে কি করছো? এটা শুনে জিয়াও বলে সরি আমার ভুল হয়ে গেছে, আমার বলে আসা উচিত ছিল। আর তাকে জিজ্ঞেস করে এই মেয়েটা এখানে কি করছে। ইরিক ইয়োইওকে ভেতরে পাঠিয়ে দেয়। তারপর জুয়াওকে বলে ইয়োইওর হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে আর কোর্টের চক্করে সে আমার সাথে থাকছে। কিন্তু জুয়াওয়ের ইরিকের বাড়িতে ইয়োইওর থাকাটা পছন্দ হয় না, এই জন্য ইরিকের উপর রাগ করে তার পুরো কথা না শুনে সেখান থেকে চলে যায়। লিংসিয়াও চ্যানলির বলাতে তার স্কুল টিচারের কাছে তার স্কুল রিপোর্ট আনতে যায়। লিংসিয়াও সব পেপারগুলো এনে চ্যানলিকে দিয়ে দেয়। তারপর চ্যানলিকে বলে টিচার বলছিল তোমার সেই স্কুল থেকে চলে আসার পর তোমার মম সেই স্কুলে অনেক ভালো টাকার একটা ডোনেশন করে।
এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, হঠাৎ করে এইভাবে স্কুলকে ডোনেশন দেওয়া। কিন্তু চ্যানলির কাছে কিছু অদ্ভুত লাগে না। চ্যানলি বলে এমন কিছুই না, এসব ভাবা বন্ধ করো। বাট লিংসিও বলে আমার কেমন যেন লাগছে। চ্যানলি বলে এটা এই জন্য কারণ তুমি আমার একটু বেশি চিন্তা করো। তখনই সেখানে মাইকেল চলে আসে চ্যানলির অফিসে আর লিংসিওকে বলে তার সাথে কফি খাওয়ার জন্য, কিন্তু লিংসিও মানা করে দেয়। তারপরও মাইকেল তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসে। মাইকেল জিজ্ঞেস করে তুমি আর চ্যানলি কি ডেট করছো? এটা শুনে লিংসিও বলে সরি আমি তোমার এই কোশ্চেনের উত্তর দিতে পারবো না। তখনই চ্যানলি এসে বলে হ্যাঁ লিংসিও আমার গার্লফ্রেন্ড। এটা শুনে মাইকেল বলে আমি ভালো করেই জানি তুমি লিংসিওকে নিয়ে সিরিয়াস না। আর লিংসিওকে বলে লিংসিও আমি তোমাকে পছন্দ করি, তুমি যদি আমাকে পছন্দ না করো তারপর কোনো সমস্যা নেই, কিন্তু তুমি চ্যানলিকে ছাড়া অন্য কেউকে দেখো, কারণ চ্যানলি তোমাকে নিয়ে সিরিয়াস না, চ্যানলি তোমাকে ভালোবাসে না। এইসব শুনে চ্যানলি রেগে যায় আর তাকে বলে মাইকেল এসব তুমি কি বলছো? তখনই সেখানে কিছু এমপ্লয়িজ চলে আসে। এটা দেখে তারা দুজনে চুপ হয়ে যায়। তারপর চ্যানলি লিংসিওকে বলে মাইকেলের থেকে দূরে থাকতে, সে যেন তোমার থেকে অ্যাডভান্টেজ উঠাতে না পারে। এরপর চ্যানলি পুরো অফিসকে ছুটি দিয়ে দেয় লিংসিওর সাথে টাইম স্পেন্ড করার জন্য। অন্যদিকে মাইকেল জিং এর সাথে যায় আর নিজের সব মনের কষ্ট জিংকে বলে আর মনের কষ্টটা কম করে। তারপর চ্যানলি লিংসিওকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে, সেখানে তারা দুজন ডিনার করতে বসে। কিন্তু তখনই সেখানে চ্যানলির মম চলে আসে আর তাদের দুজনকে বলে চ্যানলি আমি ভালো করেই জানি তুমি লিংসিওকে ডেট করছো, কিন্তু তুমি কি এটা জানো যে লিংসিওর একটা ছেলেও আছে? চ্যানলিকে লিংসিওর ছেলের ছবি দেখায়, কিন্তু চ্যানলি সেগুলো বিশ্বাস করে না। বাট এখানে লিংসিও বলে চ্যানলি তোমার মম সত্যি বলছে, আমার একটা ছেলেও আছে আর তার নাম হলো ডুডো, সে কোনো প্যাট না। আর আজকে আমি তোমাকে এই সত্যিটা বলতেই নিচ্ছিলাম, আমি এই মিথ্যেটা জব পাওয়ার জন্য করেছি। আমি জানতাম না যে জব করতে করতে আমি তোমার প্রেমে পড়ে যাব। কিন্তু চ্যানলি তারপর বিশ্বাস করতে চাইছিল না আর লিংসিওকে বলে আমি ভালো করে জানি আমার মম তোমাকে ভয় দেখিয়ে সবকিছু বলতে বলেছে। কিন্তু লিংসিও বলে এমন কিছুই না, এটাই সত্যি। লিংসিও চ্যানলির মমকে বলে আমি জানি আমি চ্যানলিকে ডিজার্ভ করি না। সে আরো কিছু বলতে যাবে এর আগে চ্যানলি তার হাতটা ধরে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমার যদি কিছু এক্সপ্লেন করার হয় তাহলে আমাকে করবে, আমার মমকে করার দরকার নেই। এটা বলে তার হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। এইসব দেখে মম অনেক বেশি স্যাড হয়ে যায়। মম বলে আমি কি আমার ছেলের সামনে এতটাই খারাপ? আমি যদি তাকে প্রোটেক্ট করতে যাই তারপরও কি আমি সেলফিশ? এসব ভেবে মম অনেক স্যাড হয়ে যায়। চ্যানলি তার মমের সামনে সাহস করে লিংসিওর হাত ধরে তো বাইরে নিয়ে আসে, বাট ভিতর থেকে সে পুরোপুরি ভাবে ভেঙে যায়। সে লিংসিওকে বলে তুমি মিথ্যে কেন বললে, কেন আমার সাথে এমনটা করলে, এতদিন ধরে আমাকে বোকা বানাচ্ছো। লিংসিও চ্যানলি থেকে ক্ষমা চায়, বাট চ্যানলি বলে কার ড্রাইভ করে আমাকে বাড়িতে নিয়ে যাও। কার ড্রাইভ করার সময় লিংসিও চ্যানলিকে বলে আমি এই জবটা ছেড়ে দেবো, তোমার আর টেনশন করার দরকার নেই। বাট এখানে চ্যানলি বলে এসবের দরকার নেই, আমি টেনশন করব আর তোমাকে এসব কিছু সহ্য করতে হবে, আর তুমি যদি জব ছেড়ে দাও তাহলে অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট আমি তোমার উপর কেস করে দেবো। এরপর লিংসিও কান্না করতে করতে জোয়াওকে চ্যানলির বাড়ির বাইরে ডাকে। জোয়াও সেখানে দৌড়ে আসে। লিংসিও তাকে সবকিছু বলে। এসব শুনে জোয়াও বলে এখানে তোমার কোনো দোষ নেই, কাউকে চাওয়াটা ভুল কিছু না, আর তুমিও তো জানতে না যে এমন কিছু হয়ে যাবে। জিয়াও তাকে এটাও বলে যে হতে পারে চ্যানলির এইসব কিছু অ্যাকসেপ্ট করতে কিছু সময় লাগবে। এরপর লিংসিওর কাছে তার এক্স হাজবেন্ডের কল আসে আর তাকে দেখা করতে বলে ডুডু তোমার সাথে দেখা করতে চায়। তারপর লিংসিও সেখানে চলে আসে, কিন্তু সেখানে ডুডু ছিল না। তার এক্স হাজবেন্ড বলে ডুডু তোমার জন্য ওয়েট করতে করতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। সে বলে তোমার মম ডেড আমাকে কল করেছিল, তুমি তাদেরকে এখনো কেন বলনি যে আমাদের ডিভোর্স হয়ে গেছে? এটা শুনে লিংসিও বলে একটা ভালো সময় দেখে আমি বলে দেব। ডিভোর্সের কথা শুনে তারা স্যাড হয়ে যাবে, কারণ আমি তাদের এগেইনস্টে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তারা কি ভাববে আমাকে নিয়ে? আমার চয়েস ভুল বের হলো, আমার হাজবেন্ডের বিয়ের পরেও অ্যাফেয়ার চলছে। এসব শুনে এক্স হাজবেন্ড বলে তুমি প্লিজ আমাকে আবার বিয়ে করে ফেলো, কিন্তু লিংসিও মানা করে দেয় আর তাকে বলে তোমার গার্লফ্রেন্ডও লাগবে সাথে ওয়াইফও। পরদিন সকালে চ্যানলি অফিসে আসে, বাট তার মুড অনেক খারাপ ছিল, সে এখন অনেক স্যাড। অন্যদিকে প্রেমে ব্যর্থ হওয়ার কারণে আমাদের মাইকেল তার পুরো গেটআপ চেঞ্জ করে ফেলে, আর মাইকেলের এইরকম গেটআপ দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। লিংসিওকে চ্যানলির এরকম স্ট্রেঞ্জারের বিহেভিয়ার অনেক হার্ট করে। এরপর লিংসিও জুয়ার বাড়িতে যাচ্ছিল, তখনই সোসাইটি দেখে লিংসিওর কাছে মেসেজ আসে যে ইলেকট্রিসিটি চলে যাবে। এটা দেখে লিংসিও দৌড়ে বাড়িতে আসে, কারণ সে ভালো করেই জানে আমাদের চ্যানলি অন্ধকারে ভয় পায়। লিংসিও চ্যানলির বাড়িতে চলে আসে। চ্যানলি লিংসিওকে বলে এখানে সেখানে না দেখে আমাকে দেখো। চ্যানলি ইচ্ছে করে সবকিছু করিয়েছে লিংসিওকে আবার ফেরত আনার জন্য। চ্যানলি লিংসিওকে আবার অ্যাকসেপ্ট করে নেয় যেহেতু সে তাকে ভালোবাসে। এরপর জোয়াও আসে ইরিকের কাছে তারা দুজন একসাথে লাঞ্চ করবে বলে, কিন্তু সেখানে ইয়োইও চলে আসে। ইয়োইওকে দেখে জোয়াও বলে ওর সাথেই করো লাঞ্চ, আমার সাথে করে কি করবে? এটা দেখে তো ইরিক শকড হয়ে যায়। সে ভাবে আজকাল জোয়ার কি হয়েছে, এত রেগে থাকে কেন? এরপর চ্যানলি লিংসিওকে একটা লেডির বাড়িতে নিয়ে আসে। এটা হলো চ্যানলির ফাদারের আরেকটা ওয়াইফ, আর এই লেডি হলো চ্যানলির মমের ফ্রেন্ড। সে চ্যানলির ফাদারের ক্লোজ যাওয়ার জন্য ইচ্ছে করে চ্যানলির মমের সাথে ফ্রেন্ডশিপ করেছে। এরপর চ্যানলির ফাদারকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে ফেলেছে, আর তাদের একটা ছেলেও আছে। চ্যানলির মম চ্যানলির থেকে তার ফাদারের এই অ্যাফেয়ারটা লুকাচ্ছিল, কারণ সেটা কখনোই চাইতো না যে চ্যানলি তার ফাদারকে নিয়ে কিছু খারাপ ভাবুক, যেন তার ফাদারের ইমেজ খারাপ না হোক। চ্যানলির মম তার হাজবেন্ডের দ্বিতীয় ওয়াইফকে আর তার ছেলেকে ফাইনান্সিয়ালি হেল্পও করে। এসব কিছু জানার পর চ্যানলি শকড হয়ে যায়। সে তো এটাই ভাবছিল তার মম তার জন্য কত কিছু করেছে। চ্যানলি তার স্টেপ ব্রাদারকেও অ্যাকসেপ্ট করে নেয় আর তাকে বলে পরবর্তীতে আমাদের দেখা হবে। তারপর চ্যানলি লিংসিওকে নিয়ে সেই জায়গাটায় যায় যেখানে ছোটবেলা সে ওয়েট করতো তার মম ড্যাড কখন কাজ থেকে ফেরত আসবে। চ্যানলির মমও সেখানে চলে আসে। চ্যানলি তার ইমোশন গুলো তার মমের সাথে শেয়ার করে। সে তার মমকে বলে
আমার কাছে আপনার কাজের স্টাইলটা ভালো লাগে না, যেভাবে আপনি সবকিছু হ্যান্ডেল করেন। কিন্তু আপনি শুধু আমার জন্য এত কিছু সহ্য করেছেন। আমি আপনার সেই ছোট্টবেলার স্মাইলটা অনেক মিস করি। মাদার অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে বলে, তোমার মুখ থেকে আমার জন্য এইসব কথা অনেক অদ্ভুত লাগছে। বাড়িতে লিংসাও চ্যানলিকে সারপ্রাইজ দেয় কেক এনে আর তাকে বার্থডে উইশ করে। চ্যানলি লিংসাওকে বলে, তুমি কি করে জানলে আজকে আমার বার্থডে? লিংসাও বলে, তোমার মম আমাকে বলেছিল। তারপর লিংসাও চ্যানলিকে ফ্লাওয়ার একটা বুকে দেয়, কিন্তু চ্যানলি সেটা ফেলে দেয়। এটা দেখে লিংসাও বলে, কেন ফেলে দিয়েছো? আমি প্রথমবার কোনো ছেলেকে ফ্লাওয়ার দিয়েছি। চ্যানলি বলে, আমাকেও প্রথমবার কোনো মেয়ে ফ্লাওয়ার দিয়েছে, কিন্তু আমার এই ফ্লাওয়ার লাগবে না, কারণ এগুলোতে তোমার অ্যালার্জি। এরপর লিংসাও চ্যানলিকে তার লাভ কনফেস করে আর তাকে বলে, তোমার কাছে অনেক রিজন আছে আমাকে পছন্দ না করার। আমি ডিভোর্সি, তোমার থেকে এই যে বড়, আমার একটা বাচ্চাও আছে, কিন্তু তারপর আমি তোমাকে পছন্দ করি। চ্যানলি লিংসাওকে বলে, আমি তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসি। ওই দিন আমি ইচ্ছে করে ইলেকট্রিসিটি অফ করিয়েছিলাম যাতে তোমাকে আমার কাছে ডাকতে পারি। এরপর তারা দুজন মিলে রোমান্টিক টাইম স্পেন্ড করে। তারপর চ্যানলি লিংসাওর জন্য খাবার বানাচ্ছিল আর খাবার বানানোর সময় তাদের রোম্যান্স কন্টিনিউ থাকে। চ্যানলির খাবার বানানোর স্কিল দেখে লিংসাও জিজ্ঞেস করে, তুমি কি শিওর ফার্স্ট টাইম খাবার বানাচ্ছো? চ্যানলি লিংসাওকে টোন করে বলে, স্মার্ট যারা তারা অনেক তাড়াতাড়ি শিখে ফেলে, আর যারা বোকা তাদের পুরো জীবন চলে যায় সব কিছু শেখার জন্য। এটা শুনে লিংসাও বলে, তুমি কি এটা আমাকে বলছো? এরপর চ্যানলি বলে, আচ্ছা বলো তুমি কি কি ডিশ বানাতে পারো? এটা শুনে চ্যানলি বলে, তোমার তো শুকরিয়া আদায় করা উচিত তোমার এক্স হাজবেন্ডের, সে তোমাকে ছেড়ে দিয়েছে আর তুমি আমার মতো একটা ছেলে পেয়ে গেছো যে সবকিছু পারে। লিংসাও চ্যানলিকে বলে, তুমি ঠিক বলছো, কিন্তু তুমি এতটাও ভালো না। এটা শুনে চ্যানলি রাগে লিংসাওকে খাবার খাইয়ে দেয়। এরপর অফিসে মাইকেল লিংসাওকে কসমেটিক প্রোডাক্ট গিফট করে। চ্যানলি সেগুলো তাকে ফেরত দিতে আসে আর তাকে বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম যে লিংসাও আমার গার্লফ্রেন্ড? নাকি তোমার কাছে লাগে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এসব কিছু কিনতে পারবো না? ইভেন আমার কাছে নিজের কসমেটিক প্রোডাক্টের কোম্পানি আছে। মাইকেল বলে, এটা শুধু একটা গিফট ছিল, আর তাছাড়াও তোমার আর লিংসাও তো ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে চ্যানলি বলে, আমার আর লিংসাওয়ের ঝগড়ার মাঝে তুমি আমার থেকে লিংসাওকে কেড়ে নিতে চাও? কেমন ফ্রেন্ড তুমি? আর মাইকেলকে বলে, আমি তোমাকে জব থেকে বের করে দেব। মাইকেল চ্যানলিকে ওয়ার্নিং দেয় যে তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমার মমকে বলে দেব তুমি কাজ আর পার্সোনাল লাইফকে মিক্স করে ফেলছো। চ্যানলি বলে, আমি ভালো করেই জানি আমার মম আমার জন্য তোমাকে জবে রেখেছে, আর এখন যদি আমি তোমাকে বের করে দিই তারপরও আমার মমের কিছু যায় আসে না। এরপর চ্যানলি আর লিংসিয়াও জিয়াওকে তাদের বাড়িতে ইনভাইট করে। জিয়াওকে এটা কনফার্ম করানোর জন্য যে আমরা দুজন ফাইনালি একসাথে আছি। জোয়া জিজ্ঞেস করে, তোমরা দুজন কি আবার কখনো ঝগড়া করবে? তারা দুজন বলে, না, কখনোই করবো না। জোয়া চ্যানলিকে বলে, আমার কাছে মনে হচ্ছে আমি তোমার মাদার ইন ল আর আমার সান ইন লকে দেখতে এসেছি। জোয়া হাসতে থাকে আর তাদেরকে উইশ করে যে তোমরা দুজন সবসময় এক হয়ে থাকবে আর কখনোই ঝগড়া লাগবে না, সবসময় হাসি খুশি থাকবে। চ্যানলি জোয়াকে থ্যাংক ইউ বলার জন্য নিজের হাতে তার জন্য লাঞ্চ বানিয়েছিল। এটা দেখে জোয়া চ্যানলিকে বলে, তোমার কি আরেকটা ওয়াইফ লাগবে? আমি তোমাকে জয়েন করতে পারি। কিন্তু আমাদের চ্যানলি বলে, এতে আমার রানীর খারাপ লাগতে পারে, হয়তো বা সে জেলাসও হবে, এজন্য থাক, বাদ দেই। এরপর চ্যানলি আর লিংসিয়াও ইরিক আর জিয়াওকে গলফ ক্লাবে ডাকে গলফ খেলার জন্য, যাতে এই বাহানায় তারা দুজন নিজেদের মনের কথা বলতে পারে। কিন্তু ইরিক সেখানেও ইয়োয়োকে নিয়ে আসে, যেটা দেখে জিয়াওর মুড অনেক খারাপ হয়ে যায়। এখানে ইরিক ইয়োয়োকে গলফ খেলা শেখাচ্ছিল, যেটা দেখে তাদের তিনজনের মাথায় খারাপ হয়ে যাচ্ছিল। তারা বলে, সব কি হচ্ছে? জিয়াও বলে, আমার ইচ্ছে করছে এই স্টিকটা দিয়ে ইয়োয়োকে মেরে উড়িয়ে দেই। এটা শুনে লিংসিয়া বলে, এমনটা বলো না, ইয়োয়ো সবে মাত্র ডিভোর্স হয়েছে, হতে পারে সে ঠিক নেই, এই জন্য ইরিক তাকে কোম্পানি দিচ্ছে। এটা শুনে জিয়াও বলে, ওকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে স্যাড মনে হচ্ছে? এরপর চ্যানলি আর লিংসিয়াও ইয়োয়োকে সেখান থেকে নিয়ে যায় যাতে জিয়াও আর ইরিক কথা বলতে পারে। ইরিক জিয়াওকে বলে, আমি জানি এখন তুমি তোমার ফিলিংস কনফেস করবে, তো বলো, আমি শুনছি। এটা শুনে জিয়াও বলে, তোমাকে কে বললো আমি আমার ফিলিংস কনফেস করব? আর যদিও এমনটা হয়ে থাকে তাহলে আমি কেন বলবো? তুমিও তো বলতে পারো। এসব শুনে ইরিক বলে, তুমি ইয়োয়োর থেকে কিছু শেখো না কেন? সে কত ভালো, তুমি অন্তত মেয়েদের মতো বিহেভ করো। ইয়োয়োকে দেখো, সে গলফ খেলতে পারে না, এজন্য আমাকে বলেছে শিখাতে, যাতে আমরা দুজন ক্লোজ হতে পারি। এটা শুনে জিয়াও বলে, আমি এমন টাইপের মেয়ে না, যদি আমি গলফ নাও খেলতে পারি তারপর নিচে প্র্যাকটিস করে শিখে নেব, বাট কাউকে বলবো না। তারপর জিয়াও গলফ খেলে, বাট ভুল করে ইরিকের মাথায় লেগে যায়। এরপর জিয়াও লিংসিয়াও আর চ্যানলিকে কল করে ডাকে। এইসব দেখে চ্যানলি জিয়াওকে বলে, মাত্র 10 মিনিটে তুমি এত বড় কাহিনী করে ফেলেছো। এরপর চ্যানলি অফিসে লিংসিয়ার সাথে টাইম স্পেন্ড করার কোনো সুযোগই ছাড়ে না। তারা দুজন এই মুভমেন্টগুলো অনেক এনজয় করে। তারপর চ্যানলি আর লিংসিয়া ওয়াক করে তাদের বাড়িতে যাচ্ছিল। তারা দেখে যে জোয়া টেডি বিয়ারের সাথে তাদের বাড়ির বাইরে বসে আছে। তারপর লিংসিয়াও তাকে ভেতরে নিয়ে আসে। জোয়াও ইরিক আর ইয়োয়োর জন্য অনেক রেগেছিল। লিংসিয়াও তাকে বলে, আজকে তুমি এখানেই ঘুমিয়ে পড়ো, কিন্তু জিয়াও বলে সকালে ওঠার পর আবার আগের মতোই হয়ে যাবে। চ্যানলি জিয়াওকে আইডিয়া দেয় যে সকালে ওঠার পর তুমি ইরিকের বাড়িতে যাবে আর সেখানে গিয়ে থাকবে, যাতে তুমি ইয়োয়োর সাথে কম্পিটিশন করতে পারো। এটা শুনে জিয়াও খুশি হয়ে যায় আর তাকে বলে, এই আইডিয়াটা অনেক ভালো, রিলেশনশিপে যাওয়ার পর তুমি অনেক স্মার্ট হয়ে গেছো। নেক্সট মর্নিং জিয়াও যায় ইরিকের সাথে দেখা করতে। ইরিক এসে বলে, আজকাল তুমি কল না করে চলে আসো। জিয়াও তাকে বলে, একটু এমার্জেন্সি ছিল, আমি যে লেডি আর তার ছেলের হেল্প করেছিলাম সে আজকাল প্রতিদিন আমার
বাড়িতে কিছু না কিছু নিয়ে চলে আসে। প্রতিদিন আমার গেটের বাইরে দাঁড়িয়ে থাকে আমাকে থ্যাংক ইউ বলার জন্য। এইসবের জন্য আমি অনেক বিরক্ত হয়ে গেছি। এখন কি আমি কিছুদিন তোমার বাড়িতে থাকতে পারবো? এটা শুনে ইরিক বলে হোটেলে চলে যাও। জিয়াও বলে কেন, তোমার কি ভয় লাগছে আমি তোমাকে খেয়ে ফেলবো? ইরিক বলে এমন কিছুই না, অ্যাকচুয়ালি ইয়ো আমার বাড়িতে অনেকদিন ধরে থাকছে আর সে অনেক টেনশনে আছে। জিয়া বলে আমিও তো তোমার ফ্রেন্ড আর সেটা অনেক লং টাইম ধরে, আমিও অনেক টেনশনে আছি। তো ইরিক রাজি হয়ে যায় আর জোয়াকে তার বাড়িতে নিয়ে আসে। ইরিকের বাড়িতে যাওয়ার পরে জোয়া ইয়োর সাথে কম্পিটিশন স্টার্ট করে দেয় আর ইরিককে বলে তুমি আমাকে এই ছোট্ট একটা রুম দিয়েছো আর মাস্টার রুম ইয়োকে দিয়েছো। ইরিক বলে তুমি পরে এসেছো আর মাস্টার বেডরুম একটাই আছে। তারপর জিয়া লিংসিয়াকে কল করে ইরিকের নামে বিচার দেয় আর তাকে বলে দেখো আমাকে কত ছোট্ট একটা রুম দিয়েছে থাকার জন্য, আর ওই ইয়োকে তো মাথায় উঠিয়ে রেখেছে। ওই ইয়ো তো পুরো অ্যাটিটিউডে আছে। ভিডিও কলে লিংসিয়ার সাথে চ্যানলিও আছে। সে তাকে বলে কোনো ব্যাপার না, তোমরা দুজন যদি একসাথে থাকো তাহলে অনেক জলদি তোমাদের ফিলিংস কনফেস করতে পারবে। এরপর লিংসিয়ার মাদার আর চাইল্ডের রিলেশনশিপের উপর বেস বিউটি প্রোডাক্টের প্রপোজাল সেখানে থাকা সবারই অনেক পছন্দ হয়। ইভেন সেটা চ্যানলির মমেরও পছন্দ হয় আর সে এই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য রেডি হয়ে যায়। এরপর জও ইরিককে ইয়োর রুম থেকে বের হতে দেখে ফেলে আর তার কাছে মনে হয় যে তাদের দুজনের মাঝে কিছু চলছে। এরপর জিয়াও লিংসিয়াও আর চ্যানলিকে মাঝরাতে কল করে ডাকে। তারা দুজনই ঘুমের ঘুরে ছিল আর একে অপরকে অ্যাটেনশন দিচ্ছিল। এসব কিছু দেখে জিয়াও রেগে যায় আর সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। যাওয়ার আগে তাদেরকে বলে এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে কোনো কন্টাক্ট করবে না, তোমাদের মতো কাপল আমি আজ পর্যন্ত দেখিনি, আর রেগে সেখান থেকে চলে যায়। এরপর জোয়াও আবার ইরিকের বাসায় ফেরত চলে আসে। সেখানে যাওয়ার পর জও দেখে যে ইয়োর বডিতে অনেক জায়গায় দাগ হয়ে আছে। তারপর ইরিক জিয়াকে সবকিছু বলে ইয়োর হাজবেন্ড তাকে অনেক মারতো আর এর জন্য ইয়ো তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এসব শুনে জিয়া বলে তোমার উচিত সেই লোকটাকে সু করা যে তোমার সাথে এতটা খারাপ করেছে। আর ইরিককে বলে আমি কালই তোমার বাড়ি থেকে চলে যাব আর ইয়োর খেয়াল রাখতে বলে। এসব শুনে ইরিক বলে থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য, আমি শুধু ইয়োর হেল্প করছিলাম। এরপর ডুডুর ন্যানি লিংসিয়াকে কল করে হসপিটালে ডাকে। ডুডুর শরীর অনেক খারাপ আর তার ফাদার বিজনেস ট্রিপের জন্য বাইরে গিয়েছে। ডুডু তার মমকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। মর্নিং এ সেখানে চ্যানলিও চলে আসে লিংসিয়াও আর ডুডুর জন্য ব্রেকফাস্ট নিয়ে। ডুডু জিজ্ঞেস করে মম এটা কে? লিংসিয়া বলে এটা আমার বস। তারপর ডুডু নিজের ইন্ট্রো দেয় আর চ্যানলিকে নিজের ব্রাদার ডাকে। চ্যানলি বলে তুমি আমাকে আঙ্কেল বলছো না কেন? এটা শুনে ডুডু বলে আপনি হ্যান্ডসাম ইয়াং এর জন্য আমি আপনাকে ব্রাদার বলেছি। চ্যানলি বলে না তুমি আমাকে আঙ্কেল ডাকো, বাট ডুডু বলে না আমি তোমাকে ব্রাদারই ডাকবো। লিংসিয়াও চ্যানলিকে বাইরে নিয়ে আসে আর তাকে বলে এখনো ডুডু কিছুই জানে না, তো ওর টাইম লাগবে সবকিছু বোঝার জন্য। চ্যানলি লিংসিয়ার কথায় এগ্রি হয়ে যায়। তখনই সেখানে এক্স হাজবেন্ড চলে আসে আর লিংসিয়াকে জিজ্ঞেস করে চ্যানলি এখানে কি করছে। চ্যানলি বলে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম আর লিংসিয়াকে বলে আমি বিকেলে আসবো তোমাকে নিয়ে যেতে। এরপর চ্যানলি লিংসিয়া আর তার এক্স হাজবেন্ডকে একসাথে হ্যাপি দেখে একটু স্যাড হয়ে যায়। লিংসিয়া চ্যানলিকে এভাবে দেখে ফেলে। তারপর লিংসিয়ার এক্স হাজবেন্ড তাকে বলে তুমি কি সত্যি চ্যানলিকে ডেট করছো? লিংসিয়া বলে এটার অ্যানসার আমার তোমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। এটা শুনে এক্স হাজবেন্ড বলে তোমার প্রাউড ফিল হচ্ছে মনে হয়, আমার থেকে ডিভোর্স নেওয়ার পর তুমি আরো ইয়াং আর রিচ ম্যান পেয়ে গেছো। এক্স হাজবেন্ড লিংসিয়াকে আবার চান্স দিতে বলে ডুডুর জন্য, আমরা আবার একটা ফ্যামিলির মতো থাকবো আর ডুডুরও আমাদের দুজনকেই প্রয়োজন। লিংসিয়া বলে এসবের ব্যাপারে তুমি আগে কেন ভাবোনি যখন তোমার অ্যাফেয়ার চলছিল? এক্স হাজবেন্ড বলে তুমি কি শিওর চ্যানলিকে বিয়ে করবে, কারণ এর জন্য ডুডুর প্রবলেমও হতে পারে। লিংসিয়া বলে তুমি কখনোই কিছু ভাবো না, শুধু নিজের ব্যাপারে ভাবো। তখনই সেখানে এরিক আর জিয়া চলে আসে ইয়োকে নিয়ে। ইয়ো ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিল কারণ সে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। জিয়াও গিয়ে ইয়োকে বকতে থাকে আর তাকে বলে ওই ফালতু একটা লোকের জন্য তুমি তোমার জীবন দিতে গিয়েছিলে, সেই লোকটাকে ছাড়া কি দুনিয়ার মধ্যে আরো কোনো ছেলে নেই? তুমি তাদেরকে দেখতে পারো কিন্তু না, তোমার সেই লোকের জন্য জীবনই দিতে হবে? তোমার জীবন দেওয়াটাই কি এত সহজ মনে হয়েছে? তুমি যদি এই লাইফটা আবার নতুন করে স্টার্ট করো তাহলে তুমি আরো ভালো কিছু পেতে পারো। এরপর লিংসিয়া চ্যানলি আর ডুডু মিলে অ্যামিউজমেন্ট পার্কে যাবে, কিন্তু ডুডু সেখানে আবার চ্যানলিকে ভাইয়া বলে। এটা শুনে চ্যানলি লিংসিয়াকে বলে প্লিজ তাকে বলো আমাকে ব্রাদার না ডেকে আঙ্কেল ডাকতে। পার্কে আসার পর ডুডু চ্যানলিকে বলে আমাদেরকে ফলো করবে না। এটা শুনে চ্যানলি বলে এই পার্কটা কি তোমার? আমিও টিকিট নিয়েছি, তো আমি তোমাকে ফলো করব। ডোডোর চ্যানলিকে পছন্দ হয় না, এই জন্য তার সাথে খেলবে তো দূরের কথাও বলে না। তারপরও চ্যানলি ডোডোর সাথে ফ্রেন্ডশিপ করে অনেক ট্রাই করে। ডোডো বলে আমার মম বাস্কেটবল অনেক ভালো, আপনি যদি তাকে হারাতে পারেন তাহলে আমি আপনার সাথে কথাও বলবো আর খেলবো। চ্যানলি রাজি হয়ে যায়। তারপর তাদের দুজনের কম্পিটিশন হয় যেখানে আমাদের চ্যানলি জিতে যায়। ডোডো চ্যানলিকে জিজ্ঞেস করে আমার মম হেরে গেছে, এখন বলো আমার সাথে কি খেলবে। ডোডোর সাথে চ্যানলির ফ্রেন্ডশিপ হয়ে যায় আর তারা তিনজন একসাথে অনেক এনজয় করে একটা হ্যাপি ফ্যামিলির মতো। এরপর চ্যানলি লিংসিয়াকে ডোডো আর জিয়ার বাড়িতে রেখে যায়। যাওয়ার আগে জিয়াকে বলে এরিক একটা নতুন গার্লফ্রেন্ড পেয়েছে, আমি তাকে ইয়োর সাথে জুয়েলারি শপে দেখেছিলাম। তারপর চ্যানলি সেখান থেকে চলে যায়। এসব শুনে জিয়া অনেক আপসেট হয়ে যায়। লিংসিয়া জিয়াকে বোঝায় যে দেখো তুমি আর কতদিন পর্যন্ত ফ্রেন্ডশিপের এক্সকিউজ দিয়ে নিজের ফিলিংস গুলো লুকিয়ে রাখবে, এখন তোমার উচিত তোমার ফিলিংস গুলো কনফেস করে দেওয়া। এরপর লিংসিয়া আর চ্যানলি ডুডুকে বাড়িতে দিয়ে আসতে যায়। ডুডুর এক্স হাজবেন্ড লিংসিয়াকে বলে নেক্সট উইক ডুডুর স্কুলে ফ্যামিলি অ্যাক্টিভিটি আছে, তুমি কি আমার সাথে যাবে? লিংসিয়া ডুডুর জন্য হ্যাঁ বলে দেয়।
চ্যার্লির কাছে এটা একদমই ভালো লাগে না, বাট সে ডুডুর জন্য কিছু বলেও না। পরদিন লিংসিয়ার কাছে তার এক্স হাজবেন্ডের কল আসে। সে বলে আমি ডুডুর স্কুলে যেতে পারবো না, কারণ আমাকে ইমার্জেন্সি একটা মিটিং এর জন্য ফ্রান্স যেতে হবে। অ্যাকচুয়ালি এই সব কিছু আমাদের চ্যার্লি করিয়েছে, যাতে সে ডুডুর সাথে ডুডুর স্কুলে যেতে পারে আর ফ্যামিলি অ্যাক্টিভিটিসে অ্যাজ এ ফ্যামিলি হিসেবে পার্ট নিতে পারে। এরপর আমাদেরকে দেখানো হয় চ্যার্লি তার ক্যাবিনে ডান্সের প্র্যাকটিস করছিল ফ্যামিলি অ্যাক্টিভিটিসের জন্য। লিংসিও লুকিয়ে লুকিয়ে বাকি ইনফ্লুয়েন্সদের সাথে চ্যার্লিকে দেখছিল আর তাকে দেখে হ্যাপি হয়ে যায়। চ্যার্লি তার জন্য কতটা এফোর্ট দিচ্ছে। এরপর ডুডু আর চ্যার্লি একসাথে স্কুলে পারফর্ম করে। সবাই তাদের দুজনের ডান্স দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। টিচার জিজ্ঞেস করে এটা কি? চ্যার্লি বলে এটা গার্লফ্রেন্ড। আর এটা ডুডুও শুনে ফেলে, বাট ডুডুর এটা কোনো প্রবলেম ছিল না, কারণ সে ভালো করে ফিল করেছে যে তার মম চ্যার্লির সাথে অনেক হ্যাপি, তাই সে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এর পরের সিনে দেখানো হয় চ্যার্লি আর লিংসিয়াও জোয়াও আর এরিকের জন্য অনেক টেনশনে ছিল। চ্যার্লি বলে তারা দুজন একসাথে বসে কথা কেন বলছে না, সবকিছু কেমন যেন করে রেখেছে। তারা দুজন মিলে যদি একবার কথা বলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এরপর দেখানো হয় একটা ওল্ড লেডি চ্যার্লির সাথে দেখা করার জন্য অফিসে যেতে চাইছিল, বাট সিকিউরিটি গার্ড তাকে যেতে দেয় না। তখনই সেখানে লিংসিয়াও চলে আসে আর তাকে জিজ্ঞেস করে আপনি চ্যার্লির সাথে কেন দেখা করতে চান? ওই লেডি বলে আমি ডিরেক্টলি চ্যার্লির সাথে কথা বলতে চাই। লেডিটা দেখে যে একটা লোক তার দিকে তাকিয়ে আছে, তাই সে ওই লোকটাকে দেখে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর লিংসিয়াও চ্যার্লির ক্যাবিনে যায়। চ্যার্লি গেম খেলছিল আর লিংসিয়াওকে দেখে তার ফোনটা লুকিয়ে ফেলে। লিংসিয়াও জিজ্ঞেস করে তুমি কি লুকাচ্ছ, আর তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। লিংসিয়াও দেখে যে চ্যার্লি অফিসে বসে গেম খেলছে। চ্যার্লি বলে আমার গেম খেলতে অনেক ভালো লাগে, আর তাছাড়াও নরমালি সব ছেলেরা গেম খেলতে অনেক পছন্দ করে। এরপর লিংসিয়াও নিজের ফোনে সেই গেমটা ওপেন করে। চ্যার্লি দেখে যে লিংসিয়ার লেভেল অনেক হাই। এটা দেখে চ্যার্লি বলে মেয়ে হয়েও এত ভালো করে গেম কি করে খেলতে পারো? এটা শুনে লিংসিয়াও চ্যার্লির ডায়লগ তার উপরেই ছাড়ে। তাকে বলে স্মার্ট লোকেরা সবকিছু তাড়াতাড়ি শিখে ফেলে। চ্যার্লি বলে তুমি বাস্কেটবলও খেলো প্লাস গেমও খেলো, তুমি যখন স্কুলে ছিলে তখন পড়তে কখন? লিংসিয়াও বলে আমি সবকিছু হ্যান্ডেল করে নিতাম। আর তারা দুজন বসে গেম খেলতে থাকে। তখনই সেখানে মাইকেল চলে আসে আর তাদেরকে বলে আমার ফিলিংস এর ব্যাপারে তো কিছু ভাবো, আমার সাথে গেম খেলা বন্ধ করে দিয়েছো। চ্যার্লি বলে এমন কিছুই না, আমি তোমার সাথে খেলবো আর তোমার সাথেও। কিন্তু লিংসিয়াও আর মাইকেল দুজন টিম বানিয়ে চ্যার্লিকে সেখানে রেখেই চলে যায়। লিংসিয়াও আর মাইকেল লিফট দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে চ্যার্লি চলে আসে। হঠাৎ করে লিফটের লাইট অফ হয়ে যায়। চ্যার্লি সেখানেই সেন্সলেস হয়ে যায়। তারপর লিংসিয়াও আর মাইকেল মিলে চ্যার্লিকে হসপিটালে নিয়ে আসে। ওইদিকে এরিক আর ইয়োইও হাজবেন্ডের থেকে যে ডিভোর্স নিয়েছে সেই ব্যাপারে কথা বলতে আসে। জিয়াওর ফ্রেন্ড তাদের কেস হ্যান্ডেল করছিল, তার নাম হলো ওয়াং। জিয়াও তার ফ্রেন্ডকে ইয়োইওকে এই কোশ্চেন জিজ্ঞেস করতে বলে যে ডিভোর্স অ্যাপ্লাই করার পর আপনি কি কোনো ছেলের সাথে রিলেশনশিপে গিয়েছিলেন? যদি আপনার হাজবেন্ড এই ব্যাপারে জানতে পারে তাহলে সে এই কেসটা আরো কমপ্লিকেটেড করে দেবে, এর জন্য সে আপনাকে সহজে ডিভোর্স দেবে না। ইয়োইও বলে না এমন কিছুই নেই। তাদের কথার মাঝে যাও বল যদিও ইরিক আর ইয়োইও একই বাড়িতে থাকে তারপরও তাদের মাঝে কিছু নেই, তারা দুজন শুধু ফ্রেন্ডস। এটা শুনে ওয়াং বলে আপনারা দুজন একসাথে থাকতে পারবেন না, তাড়াতাড়ি সেখান থেকে শিফট হয়ে যান। এটা শুনে জও বলে তুমি আমার বাড়িতে থাকার জন্য আসতে পারো। ইয়োইও বলে আমি এখন হোটেল অ্যাফোর্ড করতে পারবো, আর সেখান থেকে চলে যাচ্ছিল। এরিক জাওকে বলে তুমি আমার জন্য নিচে ওয়েট করো, আমরা দুজন একসাথে যাব। ইয়োইও সেখান থেকে চলে যায়। এরিক জাওকে বলে আমরা দুজন কি একা একসাথে কথা বলতে পারি? এরিক বলে তুমি কি এটা ইচ্ছে করে করেছো? এটা শুনে জাও রেগে যায় আর তাকে বলে তুমি কি মজা করছো? আমি একজন প্রফেশনাল লয়ার, আর আমি আমার ক্লায়েন্টের সামনে এরকম মজা করব? কিন্তু তুমি তো ইয়োইওর লয়ার না, ইয়োইওর লয়ার হলো ওয়াং, আর আমি ভালো করে জানি তুমি ইয়োইওকে পছন্দ করো না। প্লিজ তার সাথে এমন কিছু করো না। তুমি কি জানো সে কতটা প্রবলেম ফেস করছে আর কতটা কষ্টে আছে সে? এসব শুনে যাও বলে আমাকে লেকচার দিও না, আমি ভালো করে জানি কি করতে হবে আর কি করা উচিত, আর এর জন্য গিয়ে ইয়োইওর খেয়াল রাখো। অন্যদিকে চ্যার্লির জ্ঞান ফিরে। এরপর লিংসিয়াও চ্যার্লির মমের কাছে যায় আর চ্যার্লির এরকম প্রবলেমের ব্যাপারে সত্যিটা জিজ্ঞেস করে। চ্যার্লির মম বলে আমি জানি চ্যার্লি তোমাকে আর তোমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তোমরা দুজন একসাথে আছো, এতে আমার কোনো প্রবলেম নেই। ইভেন চ্যার্লি যদি তোমাকে বিয়ে করে ফেলে তারপর আমি তোমাদেরকে সাপোর্ট করব, আমার এতেও কোনো প্রবলেম নেই, কারণ আমি ভালো করেই জানি একমাত্র তুমি তার খেয়াল রাখতে পারবে। আর তুমি যদি চ্যার্লির ইলনেসের ব্যাপারে জানো বা জানতে চাও তাহলে তোমাদের রিলেশনশিপে প্রবলেম চলে আসবে। বেসিক্যালি চ্যার্লির মম তাকে কিছুই বলে না। এরপর লিংসিয়াও আবার হসপিটালে চলে আসে। চ্যার্লিকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এরপর চ্যার্লি, লিংসিয়াও আর জিয়াও একটা বারে যায় যেখানে ইরিকও ছিল। জিয়াওর একটা ওল্ড ফ্রেন্ড তার কাছে আসে, কিন্তু জিয়াও তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, যেটা ইরিক দেখে ফেলে। ইরিক অনেক রেগে যায় আর সেই ছেলেটাকে মারতে থাকে। চ্যার্লি গিয়ে তাকে থামায়। তারপর সবাই বার থেকে বেরিয়ে আসে। জিয়াও যায় ইরিককে বাড়িতে ড্রপ করতে, কারণ সে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। জিয়াও বলে এসব কিছু করার দরকার ছিল না। ইরিক বলে আমি ঠিক আছি। ইরিকের এরকম স্যাড ফেস দেখে জিয়াও জিজ্ঞেস করে বলো কি হয়েছে, এত স্যাড কেন? বাট ইরিক কিছুই বলে না। তখনই জোয়ার নজর ইরিকের কানে যায়। মারামারির মধ্যে ব্যথা পেয়েছে আর সেখান থেকে ব্লাড বের হচ্ছে। ইরিক দেখে যে জোয়ার তার জন্য কতটা চিন্তা হচ্ছে, এই জন্য ইরিক ইচ্ছে করে বেশি ব্যথা করার নাটক করতে থাকে। জোয়া বলে দাঁড়াও আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এটা শুনে ইরিক বলে তুমি এখন আমার জন্য এতটাই চিন্তা করো? এটা শুনে যাও বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আর তাকে জিজ্ঞেস করে হঠাৎ করে তোমার কি হয়েছে? তুমি তো স্কুলেও আমার জন্য কোনো সময় ছেলেদের সাথে ফাইট করোনি। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওই ছেলেটা তার ফ্রেন্ডের সাথে মিলে জিয়ার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, তার ক্যারেক্টার নিয়ে কথা বলছিল, যেটা ইরিক শুনে ফেলে আর তার কাছে সহ্য হয় না, তাই সে ওই ছেলেটার সাথে ফাইট করেছে। এরপর ইরিক যায় মেডিকেল স্টোরে মেডিসিন নেওয়ার জন্য। জোয়াও ইরিকের গাড়িতে একটা রিং দেখে ফেলে, তার কাছে মনে হয় যে এটা ইয়োইওর জন্য।
কিন্তু জিয়াও এই ব্যাপারে ইরিককে কিছুই জিজ্ঞেস করে না আর অনেক আপসেট হয়ে যায়। জিয়াও লিংসিয়াকে কল করে বলে ইরিক ইয়োইয়োকে প্রপোজ করবে, আমি ওর গাড়িতে রিং দেখেছি। এটা শুনে লিংসিয়া বলে হতে পারে এমন কিছুই না, তুমি ভুল ভাবছো। জিয়া বলে এমনটাই হবে। এরপর লিংসিয়া তাড়াতাড়ি করে রাতে ইরিকের সাথে দেখা করে আর ইরিককে বলে তুমি ইয়োইয়োকে পছন্দ করো বা জাওকে পছন্দ করো, তোমার উচিত জাওকে ক্লিয়ার করে দেওয়া, তার সাথে কলেজ স্টুডেন্টের মতো হাইড এন্ড সিক খেলো না। তুমি ভালো করেই জানো যে তুমি যেটাই ডিসিশন নেবে সেখানেই জাও তোমাকে সাপোর্ট করবে, আর ওর সাথে এইভাবে লাভ গেম খেলা বন্ধ করে দাও। লিংসিয়ার বাড়িতে এসে চ্যানলিকে সবকিছু বলে। এসব শুনে চ্যানলি তো পুরো ইমপ্রেস হয়ে যায় আর তাকে বলে তুমি ঠিক কাজ করেছো। ইরিককে এইভাবে ছেড়ে আর সুযোগের সদ্ব্যবহার করে লিংসিয়াকে কিস করে ফেলে। পরদিন সকালে জিয়ার কাছে ইরিকের মেসেজ আসে। সে তাকে বলে আজকে আমি সেই মেয়েটাকে প্রপোজ করব যাকে আমি পছন্দ করি, আমার তোমাকে আর আমার ফ্রেন্ডসদেরকে প্রয়োজন উইটনেসের জন্য। লিংসিয়া আর চ্যানলি সেখানে আসছে, তো তুমিও চলে এসো আমার সাপোর্টের জন্য। এই মেসেজ করে জিয়া পুরোপুরিভাবে ভেঙে যায় আর নিজেকে সামলায়। তারপর সবাই লাঞ্চের জন্য চলে আসে। সেখানে ইয়োইও ছিল। এইসব দেখার পর তো জিয়ার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, তাই সে রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে ইরিক তাড়াতাড়ি এসে জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা শুনে জ ইরিককে থাপ্পড় মারে আর সবাইকে বলে আমার সাথে এরকম মজা করা বন্ধ করে দাও। ইরিক তাকে বলে বিগত 10 বছর ধরে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে কত সিগন্যাল দিয়েছি এটা বলার জন্য যে আমি তোমাকে পছন্দ করি, বাট তুমি কখনোই আমাকে নোটিস করোনি, আমাকে সবসময় ইগনোর করেছো আর অন্য সব ছেলেদেরকে ডেট করতে। এটা শুনে জয় বলে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি, বাট তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, তাহলে আজকে এসব ড্রামা কেন করেছো? ইরিক বলে এতে আমার কোনো লজ্জা লাগছে না, কারণ আমি এই সব কিছু ড্রামা তোমার জন্য করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আজকে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা চাই, তুমি অলরেডি আমাকে মেরেছো, তো তোমার রাগ কি এখনো ঠান্ডা হয়নি? আর জয়কে বলে আজকে যদি তুমি আমাকে অ্যান্সার না দিয়ে চলে যাও তাহলে এখানে আমাদের ফ্রেন্ডশিপ শেষ হয়ে যাবে। জয় ইরিককে বলে তুমি কি আমাকে থ্রেট দিচ্ছো? আর ইয়োইয়োকে বলে আজকে থেকে ইরিকের থেকে দূরে থাকবে, আমার ঘৃণা হচ্ছে ছেলে আর মেয়ের এরকম ননসেন্স বেস্ট ফ্রেন্ডের রিলেশনশিপে। এখন থেকে আমি ইরিকের বেস্ট ফ্রেন্ড আর আমি ইরিকের ওয়াইফ, এটা বলেই তাকে কিস করে ফেলে। আর এইভাবেই জয় ইরিকের প্রপোজালের অ্যান্সার দেয়। ইয়োইও বলে আমি জানি ইরিক তোমাকে পছন্দ করে, আমি শুধু তার একটা ভালো ফ্রেন্ড। এটা শুনে যাও বলে তাহলে তুমি আমাদের মাঝে কেন আসছিলে? ইয়োইও বলে আমি এমন কিছুই করিনি, এটা তোমার ইমাজিনেশন ছিল, তোমার কাছে লাগছিল আমি আর ইরিক একসাথে, আমি আর ইরিক রিলেশন করছি। এরপর দেখানো হয় যে ওই লেডি চ্যানেলের সাথে দেখা করার জন্য বসেছিল, বাট কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। বাট যাওয়ার আগে তার হাত থেকে গুয়াং নামের পেশেন্টের একটা মেডিকেল রিপোর্ট পড়ে যায়। তখন সেখানে লিংসিয়াও আসে আর সে ওই মেডিকেল রিপোর্টটা পেয়ে যায় আর ওই লেডির পিছনে হসপিটালে যায় যে গুয়াং নামের পেশেন্টের সাথে দেখা করতে এসেছে। পরদিন সকালে লিংসিয়াও চ্যানলিকে নিয়ে ওই হসপিটালে আসে, বাট সে দেখে যে চ্যানলির মম ওই লেডিটাকে তার সাথে করে নিয়ে গেছে। লিংসিয়াও চ্যানলিকে জিজ্ঞেস করে তুমি কি গুয়াং নামের তোমার কোনো ক্লাসমেটকে চিনো? চ্যানলি বলে না। এরপর লিংসিয়াও স্কুলে যায়, সেখানে সে চ্যানলি আর গুয়ার সাথে পুরো ক্লাসমেটদের ফটো পায়। এর মানে হলো গুয়াও আর চ্যানলি ক্লাসমেট। স্কুলের বাইরে লিংসিয়াও চ্যানলির মমকে পায়। চ্যানলির মম লিংসিয়াওকে ডেকে বলে এসব কিছু জানা বন্ধ করো, তুমি যদি এসব কিছু জেনে যাও তাহলে তুমি সেই মানুষটাকে হার্ট করবে যাকে তুমি পছন্দ করো। লিংসিয়াও বলে আমি সবকিছু জানতে চাই, কারণ আমাকে ডিসাইড করতে হবে এটা আমাদের রিলেশনশিপের জন্য ভালো নাকি খারাপ। এরপর চ্যানলির মম বলে 10 বছর আগে আমাদের দেখা হয়েছিল, কলেজ এন্ট্রান্স এক্সামের 7 দিন আগে। এরপর লিংসিয়া তার মমকে কল করে আর তাকে বলে তার একটা বক্স পার্সেল করতে। এরপর আমাদেরকে দেখানো হয় চ্যানলি মাইকেল আর জিংকে কাছাকাছি আনার জন্য তাদেরকে একসাথে কাজ করতে বলে। লিংসিয়াও বলে জিয়াও আর ইরিকের রিলেশনশিপের পর চ্যানলি সবার লাভ গুরু হয়ে গেছে। অন্যদিকে আমাদের জিং মাইকেলকে অনেক পছন্দ করে, বাট মাইকেল তাকে কোনো অ্যাটেনশন দেয় না। লিংসিয়াও তার পার্সেল পেয়ে যায়। সে তার ডায়েরি দেখে জানতে পারে যে সে ছোটবেলায় একটা গুহার মধ্যে গুয়াও আর চ্যানলিকে ইনজার্ড অবস্থায় পেয়েছিল আর লিংসিয়াও তাদের দুজনকে বাঁচিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে ওই দিন কেমন হয়েছে। লিংসিয়াও গিয়ে সেই লেডিটার সাথে দেখা করে আর এই লেডি হলো গোয়ার মম। লিংসিয়াও গোয়ার মম থেকে জানতে পারে 10 বছর আগে চ্যানলি আর গোয়ার রিলেশন ভালো ছিল না, তারা দুজনই একে অপরকে বুলি করত। একদিন তারা দুজন বেট লাগায়, একটা গুহায় গিয়ে তারা থাকবে, কে কতক্ষণ পর্যন্ত থাকতে পারবে সেটা নিয়ে। এরপর সেখানে লিংসিয়াও গিয়েছিল আর 2টা বাচ্চাকেই বাঁচিয়েছিল, কিন্তু ডক্টর বলে গোয়াকে অনেক খারাপ ভাবে মারা হয়েছে, তার অবস্থা অনেক খারাপ। সবার কাছে এটাই মনে হচ্ছিল যে চ্যানলি তাকে মেরেছে, এই জন্য গোয়ারের এই অবস্থা। চ্যানলির মম চ্যানলির জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু যখন চ্যানলির জ্ঞান ফিরে তখন তার কিছুই মনে ছিল না। এজন্য চ্যানলির মম আমার কাছে এসে রিকোয়েস্ট করেছিল যে আমি যেন তার ছেলের জীবন বাঁচিয়ে নিই, সে আমার ছেলের সব মেডিকেল এক্সপেন্স দিবে। চ্যানলির মম আমাকে এটাও বলেছিল যে তার ছেলের নাকি মেন্টাল ডিসঅর্ডার আছে, এই জন্য তার ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাভয়েড পাঠিয়ে দেবে, কারণ চ্যানলির মমের কাছে লাগতো যে হতে পারে গোয়ার এই অবস্থার জন্য চ্যানলি দায়ী। গোয়ার মম বলে চ্যানলিকে আমি ঘৃণা করি, কিন্তু তার মমকে দেখে আমার অনেক মায়া হচ্ছিল, কারণ সে তার ছেলের জন্য অনেক কান্না করছিল। ওই লেডিটার খারাপ লাগে, চ্যানলি তার লাইফে সবকিছু পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই ইনসিডেন্ট থেকে বের হতে পারেনি। এখানে আমরা জানতে পারি চ্যানলির মম স্কুলে ডোনেশন এজন্য দিত
যাতে ওই দিনের ইনসিডেন্টের ব্যাপারে কেউ জানতে না পারে, ইভেন চ্যানলিও। কারণ সে যদি জানতে পারে সে কাউকে এইভাবে হার্ট করেছে, তাহলে তার উপর দিয়ে কি যাবে, সারা জীবন সে এই গিল্টের সাথে কি করে বাঁচবে। এরপর আমাদেরকে দেখানো হয় লিংসিও চ্যানলিকে গিয়ে সবকিছু বলে দেয়, আর তাকে বলে সত্যিটা শুধু তুমি আর গুয়াও জানো ওই দিন অ্যাকচুয়ালি কি হয়েছিল। এরপর চ্যানলি আর লিংসিও যায় গুয়াওয়ের সাথে দেখা করতে। গুয়াওয়ের হাত মুভ হচ্ছিল, তারপর গুয়াওয়ের মম তাকে বলে গুয়াওয়ের ব্রেন মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে। চ্যানলি তার মমকে বলে ওই দিন আমার দোস্ত থাকুক বা না থাকুক, আমি গুয়াওকে এই ঘুম থেকে জাগিয়ে ছাড়বো। এরপর চ্যানলি তার মাদারের কাছে যায় তার সাথে টাইম স্পেন্ড করতে। চ্যানলি এখানে ফিল করতে পারে যে তার মম তার জন্য সারাটা জীবন কতটা টেন্স ছিল, তার জন্য কত প্রবলেম ফেস করেছে, আর সব সময় সব প্রবলেম থেকে তাকে প্রোটেক্ট করেছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় জিন চ্যানলির অফিস জয়েন করেছিল শুধু মাইকেলের জন্য। প্রথম দিন মাইকেলকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। আমাদের মাইকেলও এখন জিংয়ের ভালোবাসাটা ফিল করতে পারে, আর এই জন্য জিংয়ের কাছে গিয়ে নিজের লাভ কনফেস করে দেয়। এরপর চ্যানলি যায় একটা সাইকিয়াট্রিস্টের কাছে, যাতে সে তার পুরনো মেমরি মনে করতে পারে আর ওই দিন কি হয়েছিল সেটাও জানতে পারে। আমাদেরকে দেখানো হয় ওই দিন চ্যানলি আর গোয়াও যখন ভেতরে যায় তখন তারা দুজনেই ভয় পেয়ে গিয়েছিল, তাই দৌড়ে বাইরে আসছিল। তখনই গোয়াও একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পাথরের উপর পড়ে যায়, যার কারণে সে বেশি ব্যথা পেয়েছিল। এর মানে হলো আমাদের চ্যানলি কিছুই করেনি, সে বাইরে এসে লিংসিয়াওকে সবকিছু বলে। এটা শুনে লিংসিয়াও হ্যাপি হয়ে যায়। তারপর লিংসিয়াও তার মম ড্যাডকে কল করে তার আর চ্যানলির রিলেশনশিপের ব্যাপারে সবকিছু বলে দেয়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় এরিক এসে চ্যানলিকে বলে পুরো সোশ্যাল মিডিয়ায় এটাই বলা হচ্ছে যে জিং প্রেগন্যান্ট, কারণ সে অনেক বেশি মোটা হয়ে গেছে। এরপর চ্যানলি যায় জিং এর কাছে আর তাকে গিয়ে বলে তুমি কি জানো সোশ্যাল মিডিয়ায় কি চলছে, সবাই বলছে তুমি প্রেগন্যান্ট। জিং বলে কি, আজকাল আমি টেনশনে আছি বলে বেশি খাবার খাচ্ছি, এই জন্য কি আমাকে প্রেগন্যান্ট বানিয়ে দেবে? বেশি খাবার খাওয়ার জন্য আমি একটু মোটা হয়ে যাচ্ছি। চ্যানলি বলে তোমার প্রবলেমগুলো সলভ করার জন্য অন্য কিছু ভাবো, তুমি একজন স্টার, এইসব কিছু করলে তো চলবে না। এরপর জিন লাইভে আসে আর তার ফ্যান্সদেরকে বলে আমি বেশি খাবার খেয়ে ফেলেছিলাম তাই মোটা হয়ে গেছি, আমি প্রেগন্যান্ট না। আর এই নিউজের পর থেকে আমাদের চ্যানলির প্রোডাক্টের সেলও বেড়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় লিংসিয়া আর চ্যানলি স্কুল এনজয় করার জন্য স্কুল ড্রেস পরে স্কুলে চলে আসে। তারা স্কুলে এসে ওই সব কিছু করে যেগুলো তারা স্কুল টাইমে করতে পারেনি। এরপর আমাদেরকে দেখানো হয় ইরিক আর জিয়াও বিয়ে করে ফেলে, আর তাদের দুজনের বিয়ে কমপ্লিট হওয়ার পর আমাদের চ্যানলি লিংসিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু লিংসিয়া বলে তুমি যদি আমাকে ভালোবেসে এই রিংটা দিতে চাও তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু তুমি যদি এটা বিয়ের জন্য বলো তাহলে আমি সময় নিতে চাই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তুমি এখন ইয়াং আর আমি নিজে কিছুদিন আগে একটা আনসাকসেসফুল ম্যারেজ ভেঙেছি। এজন্য আমার মনে হয় আমাদের দুজনের একটু টাইম নেওয়া উচিত আর ভাবা উচিত। এটা শুনে চ্যানলি বলে আমার টাইম নেওয়ার দরকার নেই, আমি একদম রেডি, তুমি তোমার ব্যাপারে বলো, তোমার এর জন্য কত সময় লাগবে। লিংসিয়া বলে তোমাকে বিয়ে করার আগে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট উমেন হতে চাই, যাতে কনফিডেন্টলি আমি তোমার পাশে দাঁড়াতে পারি। চ্যানলি বলে এসব কিছুর তো আমার প্রয়োজন নেই, কিন্তু লিংসিয়া বলে এসবের আমার প্রয়োজন আছে। আমি চাই না আমাকে শুধু তোমার জন্য মানুষ চেনুক, আমি নিজে একটা ভ্যালু বানাতে চাই, আর যেদিন আমি এটা করে ফেলবো সেই দিনে আমি তোমার এই রিংটা অ্যাকসেপ্ট করবো। চ্যানলি বলে কোনো ব্যাপার না, আমি তোমার জন্য ওয়েট করে নিব, তোমার যত সময় লাগুক না কেন। আর এইখানেই আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের কাছে যদি স্টোরিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস।